হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমাদের সবাইকে আজকের লাইভ ক্লাস স্বাগতম জানাচ্ছি। আর আজকের লাইভ ক্লাসটি হচ্ছে চলন এবং অঙ্গ চালনার উপরে এবং সাপোর্টেড বাই গুড লাক স্টেশনারি। তো আজকের এই লাইভ ক্লাসটিতে আমরা মূলত আলোচনা করব হচ্ছে আমাদের বডির মধ্যে, মানব দেহের মধ্যে যে সকল হাড় আছে বা অস্থি আছে সেগুলোর নাম নিয়ে, এবং এই যে হাড়গুলোর নাম আছে সেগুলো কোথায় থাকছে এবং তাদের সাথে কি কি পেশি যুক্ত সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করা হবে। এবং তোমরা যারা দেখছো তারা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও তোমরা কারা কারা দেখছো এবং কে কে কোথা থেকে জয়েন করেছো, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। এখন আসি, এই চ্যাপ্টারটা তুমি যদি এখন বইটা খুলে বসো বা যদি নোট পড়তে বসো, প্রথমেই যে জিনিসটা সম্পর্কে আমি বলবো সেই জিনিসটা হচ্ছে যে আমাদের যে অস্থিগুলো রয়েছে সেই অস্থিগুলোর নামগুলো আমরা সবার আগে শিখবো। এখন এই যে নাম শিখবো, নামগুলোর মধ্যে কি কি নাম আছে এবং কিভাবে আমরা মনে রাখতে পারি। প্রথমেই দেখবে যে আমাদের যে কোনো বই, যে কোনো রাইটারের বই তুমি যদি ফলো করো, দেখবে যে একটি সুন্দর ছক দেওয়া আছে, সেখানে অক্ষীয় কঙ্কাল নিয়ে বলা আছে, উপাঙ্গীয় কঙ্কাল নিয়ে বলা আছে। এখন আসি, অক্ষীয় কঙ্কাল এই জিনিসটা কখন বলছে আর উপাঙ্গীয় কঙ্কাল কখন বলছে। অক্ষীয় কঙ্কাল হচ্ছে অক্ষ বা এক্সিস, মানে একটা অক্ষ যদি আমি চিন্তা করি, মনে করো এটা যদি হয় একটা মানুষের মাথা, এটা যদি হয় বডি, তাহলে এই বডির যে অক্ষটায়, এই অক্ষটাকে আমি যদি চিন্তা করি, মনে করো এটা হচ্ছে তার হাত, এটা মনে করো তার হাত, আর এটা মনে করো তার পা। আমি যদি মাঝখান বরাবর একটা অক্ষ বা এক্সিস চিন্তা করি, তাহলে এইখানে যে অস্থিগুলো আছে সেগুলো হচ্ছে অক্ষীয় কঙ্কাল, সেগুলো মিলে অক্ষীয় কঙ্কাল তৈরি করছে। সেই অস্থিগুলোর নাম আমরা জানবো। তারপরে আমরা জানবো এই যে পাশ থেকে হাত তৈরি হয়ে গেল, তারপর এই অংশটা থেকে যে পা তৈরি হয়ে গেল, তারা আসলে অক্ষীয় কঙ্কালকে কেন্দ্র করে বসে আছে বা হাতটা ঝুলে আছে, অক্ষীয় কঙ্কালের এই জায়গা থেকে অ্যাটাচড হয়ে সে ঝুলে আছে। সো এইগুলোকে আমরা বলছি হচ্ছে উপাঙ্গীয়, অক্ষ থেকে পাশে চলে গিয়েছে, এগুলো হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। তো অক্ষীয় কঙ্কালে যদি আসি, অক্ষীয় কঙ্কালের মধ্যে প্রথমেই দেখো এটা হচ্ছে মাথা। মাথা জিনিসটাকে, মাথার মধ্যে যতগুলো অস্থি আছে সবগুলোকে একসাথে আমরা বলবো হচ্ছে করোটির অস্থি। এখন করোটির মধ্যে কয়েকটা ভাগ আছে, কেন? কারণ আমাদের ব্রেইন যেটা, সেই ব্রেইনটা কিন্তু কিছু অস্থি ঘিরে রেখেছে ব্রেইনটাকে সুন্দর করে। সো ওই অংশটাকে আমরা বলি করোটিকা। আবার এই যে সামনের মুখমণ্ডল, যেখানে আমরা কথা বলছি, যেখানে আমাদের চোখ আছে, যেখানে আমরা শ্বাস নিচ্ছি, খাবার খাচ্ছি, এখানে যে অস্থিগুলো সেগুলোকে বলছি আমরা মুখমণ্ডলীয় অস্থি। তারপরে আরো কিছু অস্থি আছে, যেমন কানের ভেতরে কিছু অস্থি আছে এবং হাইওয়েড নামে একটা অস্থি আছে। সেই অস্থিটা হচ্ছে আমাদের এই ম্যান্ডিবল, যেটা ম্যান্ডিবলটা ঠিক পেছন দিকেই হাইওয়েড নামক একটা অস্থি রয়েছে। এটা হেল্প করে হচ্ছে বিভিন্ন পেশিকে সংযুক্ত করতে। তো এখন চলে আসি করোটির মধ্যে। করোটির মধ্যে ভাগ যেগুলো আছে সেই ভাগগুলো হচ্ছে, প্রথমেই আছে হচ্ছে করোটিকা। তার মানে প্রথম ভাগ হচ্ছে করোটিকা, প্রথম যে অংশটা আমরা এখন পড়ব। করোটিকার মেইন কাজ হচ্ছে ব্রেনকে সুরক্ষিত করে রাখা। তাহলে করোটিকার চারপাশে যত অস্থি থাকবে তারা কি করবে, আলটিমেটলি আমার মাথার এই যে মেইন খুলি অংশটা, সেই অংশটা তৈরি করবে। তো আমি করোটিকার নামগুলোতে যাওয়ার আগে একটু কমেন্ট সেকশনে চলে যাই। তোমরা অনেকেই কমেন্ট করছো, আমি দেখতে পাচ্ছি। এর মধ্যে অনেকেই আমি দেখতে পাচ্ছি যারা এর আগের ক্লাসগুলো করেছে, যেমন আবু তালেব ফরহাদ রয়েছে, তারপর মোহাম্মদ তানভীর হোসেন রয়েছে ফেনী থেকে, এমডি হৃদয় মিয়া রয়েছে চুয়াডাঙ্গা থেকে, ইমায়েন আহমেদ ইমরান রয়েছে, ফাতিন ফুয়াদ সাবির রয়েছে, ফয়জুল ইসলাম রয়েছে, আহিয়া হাসান রয়েছে, হিমেল গোস্বামী রয়েছে, তারপর এহসানুল কবির সাজিদ রয়েছে, তারপরে রয়েছে মৈত্রী পূজা, তাসফিয়া তাহা, অর্পণ চৌধুরী, পপিন জয় কণা, তারপর এম জে হাসান হাবিব, নাজমুস অনিক রয়েছে, তারপর নাদিয়া ইসলাম রয়েছে, ফাতিন ফুয়াদ সাবির রয়েছে, তারপর জাহাঙ্গীর আলম রয়েছে, তারপর আয়েশা আক্তার রয়েছে, তারপরে দেখতে পাচ্ছি রাজকুমার সাহাকে, অনেক পরিচিত নাম আমি দেখতে পাচ্ছি। যত লাইভ ক্লাস নিচ্ছি তোমরা কিছু স্টুডেন্ট আছে তোমরা রেগুলারলি ক্লাসগুলো জয়েন করছো, যেমন আয়েশা আক্তার, এমডি ইসমাইল খান, ওরা রেগুলারলি ক্লাসগুলো করে থাকে। তারপর মিম জাহান রয়েছে নওগাঁ থেকে, নুসরাত জাহান রয়েছে ফরিদপুর থেকে। অনেকেই কমেন্ট করছো, অনেকেই আজকের ক্লাসটিতে জয়েন করেছো, এবং আমি বলবো যে তোমরা যারা দেখছো, তোমরা যদি এখন এই অস্থির নামগুলো একটু নোট করে নাও, কিংবা তোমরা যেই বইটা ফলো করো, যেই বই ফলো করো না কেন, সেই বইটা নিয়ে যদি এখন তুমি একটু বসো এবং নামগুলোর সাথে সাথে মিলিয়ে দেখো, দেখবে যে ইজিলি বুঝতে পারছো। জাস্ট শুধু যদি মোবাইলটা নিয়ে দেখো তাহলে কিন্তু পুরোপুরি জিনিসটা নাও ধরতে পারো, নাও তোমার কাছে সহজ মনে হতে পারে। আচ্ছা, এখন আসি
করটিকাতে, করটিকার মেইন যে খুলি অংশটা যেটার ভিতরে ব্রেনটা থাকবে সেখানের অস্থিগুলো কি কি আছে। তো এই নামটা আমরা কিভাবে মনে রাখবো, মনে করো একদম সামনে এখানে যে আমাদের কপালের অংশটা, এখানে যে অস্থিটা আমি বলতেই পারি এটা হচ্ছে আমার ফ্রন্ট অংশ। সো এখানে যে অস্থিটা রয়েছে কপাল তৈরি করছে যে অস্থিটা, সেই অস্থির নাম হচ্ছে ফ্রন্টাল। তাহলে প্রথম অস্থির নাম কি পেয়ে গেলাম, ফ্রন্টাল পেলাম। এবং ফ্রন্টাল অস্থি কয়টা আছে, এই ফ্রন্টাল অস্থি আছে হচ্ছে একটা, কপাল কটা একটা। আচ্ছা, কপালের পরে ঠিক এই জায়গাটাতে এই অংশটাতে যে অস্থিটা আছে তার নাম হচ্ছে প্যারাইটাল অস্থি। সো এটা হচ্ছে প্যারাইটাল অস্থি। এখন এই প্যারাইটাল আর ফ্রন্টাল নিয়ে একটা মজার ঘটনা বলি যে ফ্রন্টাল এবং প্যারাইটাল এই তিনটা অস্থি মিলে মাঝখানে একটা ছোট ফাঁকা জায়গা তৈরি করে। এই ফাঁকা জায়গাটা যত মানুষ বড় হয় তত আস্তে আস্তে ছোট হয়ে আসতে থাকে। এই ফাঁকা জায়গাটা বেশি বড় থাকে হচ্ছে ছোট বাচ্চাদের ক্ষেত্রে। ছোট বাচ্চাদের অনেক সময় দেখা যায় না এই জায়গাটা অনেক নরম দেখা যায়, মেইন কারণ হচ্ছে ফ্রন্টাল আর দুই পাশে প্যারাইটাল, এই তিনটা মিলে একটা তিন কোণা জায়গা, একটা ফাঁকা জায়গা তারা তৈরি করে রাখে। সো এই জিনিসটা আস্তে আস্তে যখন বড় হয় তখন আস্তে আস্তে এই ফাঁকা জায়গাটা ছোট হয়ে যেতে থাকে। আচ্ছা, এখন আসি ফ্রন্টাল প্যারাইটালের পরে। আমাদের অনেক সময় বলে না যে অনেক সময় অনেকে কথায় কথায় বলে যে ওর টেম্পার বেশি, মানে রাগ বুঝাতে অনেক সময় বলে না এই কথাটা, অনেকেই এটা বলে থাকে। সো সেখান থেকে আমরা মনে রাখতে পারি যে যখন আমাদের রাগ হয় তখন দেখবে এই জায়গাটা কিন্তু অনেক গরম লাগে। সো এখানে যে অস্থিটা আছে এই অস্থিটার নাম হচ্ছে টেম্পোরাল অস্থি। সো এই পাশে একটা এই পাশে একটা, তাহলে কি পেলাম, পরে পেলাম হচ্ছে টেম্পোরাল অস্থি। টেম্পোরাল অস্থি পেয়ে গেলাম দুটো। এখন আমার খুলির একদম পেছন দিকে এই পোর্শনটাতে কানের পেছন থেকে ধরলে একটা উঁচু অংশ পাওয়া যায়। সেই যে উঁচু অংশটা, সেই যে অস্থিটা, এই অস্থিটা হচ্ছে একটা অস্থি, পুরো মাথার পিছনটা ঘিরে একটা অস্থি ঘিরে রেখেছে। এই অস্থিটার নাম হচ্ছে অক্সিপিটাল। সো অক্সিপিটাল। আচ্ছা, তাহলে আমরা চারটা অস্থির নাম জানলাম। চারটা অস্থির পরের অস্থিটা কি, স্ফেনয়েড এবং এথময়েড, এই দুইটাও করটিকার অংশ। কিন্তু স্ফেনয়েড আর এথময়েড, মেইনলি এথময়েডটাকে আমরা বাহির থেকে দেখাতে পারবো না, আর স্ফেনয়েড যেটা সেটার একটা অংশ এই পাশে দেখা যায় আর এই পাশে দেখা যায়। তোমরা যদি বইটা খুলে এখন যেই করটির ছবি দেওয়া আছে করটির ছবিতে যাও, দেখবে যে ফ্রন্টাল, তারপর এখানে প্যারাইটাল, টেম্পোরাল, এদিক দিয়ে স্ফেনয়েডের একটা চিকন অংশ দেখা যাচ্ছে। এখন স্ফেনয়েডটা আসলে কোথায় থাকে, স্ফেনয়েডটা দেখতে হচ্ছে অনেকটা এরকম ধরনের, একটা বাটারফ্লাই আকৃতির, প্রজাপতি আকৃতির, বেশ বড় একটা অস্থি। এই অংশটা এবং এই অংশটা হচ্ছে দুই পাশ দিয়ে দেখা যায়। এখন এই স্ফেনয়েডটা থাকবে হচ্ছে আমাদের যে চোখের পেছনের অংশটাতে গিয়ে স্ফেনয়েড থাকবে। আর এথময়েড থাকবে হচ্ছে স্ফেনয়েডের ঠিক আগে, মনে করো এই জায়গাটা জুড়ে থাকবে হচ্ছে এথময়েড। তার মানে আমার এই যে নাকের যে অংশটা আছে বা চোখের এই যে অংশটা রয়েছে, এই অংশটা ঠিক ভেতরের দিকে আমি যদি যাই তাহলে আরো কিছু অস্থি পাবো, কিন্তু করটিকার যে অস্থিটা পাবো প্রথমে পাবো হচ্ছে এথময়েড, তার ঠিক পেছনে পাবো হচ্ছে স্ফেনয়েড, আর স্ফেনয়েডের পরে গিয়ে হচ্ছে আমাদের ব্রেনের অংশগুলো আমরা দেখতে পাবো। আচ্ছা, তাহলে আমরা কি কি জানলাম, এখানে জানলাম হচ্ছে স্ফেনয়েড এবং এথময়েড। ওকে, তাহলে আমরা বেশ কয়েকটা নাম শিখে ফেললাম। স্ফেনয়েড কয়টা রয়েছে, স্ফেনয়েড রয়েছে হচ্ছে একটা, অক্সিপিটাল একটা, এথময়েড রয়েছে একটা। তাহলে টোটাল এখানে এই করটিকার মধ্যে অস্থি রয়েছে 8টা। তাহলে আমরা একটা সংখ্যা পেলাম হচ্ছে 8। এই সংখ্যাগুলো আমরা জানবো কেন, আমাদের এমসিকিউ এর জন্য দরকার। আচ্ছা, এখন তো গেল করটিকা। করটিকার পরে আমাদের মুখের যে সামনের অংশটা যেটাতে আমাদের চেহারা তৈরি হয়েছে যেই অস্থিগুলো দিয়ে, সেই অস্থিগুলোর নাম কি। এই অস্থিগুলোর নামগুলো খুবই সহজ লাগে আমার কাছে মনে রাখতে। তোমার যে ঊর্ধ্ব চোয়াল বা এই যে অংশটা, তোমার মুখের এই পোর্শনটা, এই পোর্শনে যে অস্থিটা রয়েছে তার নাম হচ্ছে ম্যাক্সিলা। তাহলে প্রথম যে অস্থিটা পেলাম তার নাম হচ্ছে ম্যাক্সিলা। ম্যাক্সিলা থাকবে দুটো, এই পাশের জন্য একটা, এই পাশের জন্য একটা, সো দুটো। এখন আসে ম্যান্ডিবলে। ম্যান্ডিবল থেকে অনেক বেশি এমসিকিউ আসে, কারণ হচ্ছে ম্যান্ডিবল একমাত্র অস্থি মুখমণ্ডলের মধ্যে যেটা নিজে নিজে নড়তে পারে। তাহলে কোনটা আসলে ম্যান্ডিবল, ম্যান্ডিবল হচ্ছে আমাদের নিচের চোয়ালটা। তুমি যখন খাচ্ছ, চাবাচ্ছ, কথা বলছো, এই যে ম্যান্ডিবলটা নড়ছে, তার মানে ম্যান্ডিবল অস্থিটা
নড়তে পারছে। বাকি কোনো অস্থি কি মুখমণ্ডলের মধ্যে নড়ছে না কিন্তু। সো একমাত্র নরনক্ষম অস্থি হচ্ছে এই ম্যান্ডিবল, এবং ম্যান্ডিবলের সংখ্যা কয়টা? একটা। সো ম্যাক্সিলা পেলাম দুটো, ম্যান্ডিবল পেলাম একটা। এরপর আসি জাইগোম্যাটিক। জাইগোম্যাটিক হচ্ছে এই পোর্শনে যে অস্থিটা রয়েছে, অনেকে দেখবে এই জায়গার অস্থিগুলো খুব ভালোভাবে দেখা যায়। সো এটা হচ্ছে জাইগোম্যাটিক। জাইগোম্যাটিক অস্থি হচ্ছে দুই পাশে দুটো থাকবে, তাহলে এটা হচ্ছে জাইগোম্যাটিক। জাইগোম্যাটিক হচ্ছে দুটো। আচ্ছা, জাইগোম্যাটিকের পরে রয়েছে ন্যাসাল অস্থি। ন্যাসাল কথা দিয়ে বুঝতে পারছি এটা নাক রিলেটেড, তার মানে ন্যাসাল অস্থিটা হচ্ছে এই জায়গাটাতে। এখানে যে অস্থিটা রয়েছে এটা হচ্ছে ন্যাসাল অস্থি। সো ন্যাসাল অস্থি কয়টা পাবো? ন্যাসাল অস্থি পাবো হচ্ছে দুটো, দুই পাশে দুটো, এই পাশে একটা, এই পাশে একটা। ন্যাসাল অস্থি পেয়ে গেলাম। ন্যাসাল অস্থির পর আছে ল্যাক্রিমাল। ন্যাসালের ঠিক নিচেই হচ্ছে ল্যাক্রিমাল অস্থি, ঠিক চোখের কাছে, দুই চোখের মাঝখান জায়গাটাতে ল্যাক্রিমাল অস্থি থাকবে। সো এখানে রয়েছে ল্যাক্রিমাল অস্থি। আচ্ছা, ল্যাক্রিমাল অস্থির পরে রয়েছে ইনফেরিয়র ন্যাসাল কঙ্কা। ইনফেরিয়র কথাটা শুনলেই বুঝতে পারছি যে এই জিনিসটা আসলে নিচের বোঝাচ্ছে। সো ইনফেরিয়র ন্যাসাল কঙ্কাটা থাকে হচ্ছে নাকের এই যে ন্যাসাল অস্থি রয়েছে তার একদম ভেতরের দিকে, মানে মুখমণ্ডলের ভেতরের পোর্শনে ইনফেরিয়র ন্যাসাল কঙ্কা পাবো। তাহলে আমি পুরোটা লিখছি না, আমি ইন দিয়ে ইনফেরিয়র বুঝাচ্ছি এবং ন্যাসাল কঙ্কা লিখছি। আচ্ছা, ইনফেরিয়র ন্যাসাল কঙ্কা, ল্যাক্রিমালও দুটো পাবো, ইনফেরিয়র ন্যাসাল কঙ্কাও দুটো পাবো। এরপরে আর কি অস্থি রয়েছে? ভোমার রয়েছে এবং প্যালেটাইন অস্থি রয়েছে। ভোমার অস্থিটা থাকে হচ্ছে মুখমণ্ডলের একদম ভেতরের পোর্শনে, এই যে উপরের যে চোয়ালটা, এই চোয়ালটার ভেতরের দিকে ভোমার নামে একটা অস্থি থাকবে। সো ভোমার রয়েছে একটা, আর প্যালেটাইন অস্থি হচ্ছে দুটো। এখন প্যালেটাইন অস্থি কোনটা? প্যালেটাইন অস্থি হচ্ছে মেইনলি আমাদের যে প্যালেট বা তালু, মুখের মধ্যে আমাদের উপরের চোয়ালটার ভেতরের দিকে যে অংশটা রয়েছে সেটার দিকে যদি তাকাই তাহলে কিন্তু দেখতে পাবো যে এখানে দাঁত রয়েছে এবং মাঝখানে একটা এরকম দাগ রয়েছে। এইটা হচ্ছে একটা প্যালেটাইন অস্থি, এটা হচ্ছে আরেকটা প্যালেটাইন অস্থি। সো দুটো প্যালেটাইন অস্থি পেয়ে গেলাম। তাহলে এখানে টোটাল কয়টা অস্থি রয়েছে? এখানে টোটাল অস্থি রয়েছে হচ্ছে 14টা। আচ্ছা, তাহলে মুখমণ্ডলে পেয়ে গেলাম 14টা অস্থি, করটিকাতে পেয়ে গেলাম 8টা অস্থি। তোমরা অনেকেই কমেন্ট করছো, আমি একটু কমেন্ট সেকশনে যাই। অনেকেই নতুন জয়েন করেছো দেখতে পাচ্ছি। অনেকেই, যেমন নাজিয়া তাজরিন কয়টা কত সংখ্যক রয়েছে সেটা লিখছে। আচ্ছা, সে লিখেছে টেম্পোরাল রয়েছে 3টা। ভাই, টেম্পোরাল তো 3টা থাকবে না, টেম্পোরাল থাকবে হচ্ছে দুটো। তুমি এই জায়গাটা একটু ভুল করে ফেলেছো। আচ্ছা, তারপরে শাহিদুজ্জামান শাওন রয়েছে, ডোরেমন রয়েছে, তারপরে উম্মে তাসমিয়া সানজু রয়েছে, এরপরে আবির হাসান রয়েছে, তারপরে অর্পণ চৌধুরী রয়েছে। আচ্ছা, অনেকেই রয়েছে। একজন বলছে আপু নামগুলো ইংলিশে লিখলে ভালো হতো। ভাইয়া, ইংলিশে আমি এখন লিখছিলাম, মেইনলি যেই শব্দগুলো লিখছি এগুলো ইংলিশে সেম উচ্চারণ, সেম জাস্ট ইংলিশ লেটার দিয়ে লেখা হয়। এগুলা বাংলা নাম না, সেম নামই আসলে বইতে রয়েছে। একটু যদি কষ্ট করে খুঁজে দেখো তাহলে ভালো হয়, সুবিধা হয়। আচ্ছা, এরপরে রয়েছে মৃধা রয়েছে, এরপরে কাপিয়া শেখ কণা রয়েছে, মারুফ রাফি রয়েছে, তারপর ডোরেমন রয়েছে। ও বলছে স্ফেনয়েড ডানার মতো। হ্যাঁ, স্ফেনয়েড ডানার মতো বলতে পারো। আমি এটাকে প্রজাপতি দিয়ে মনে রাখি, আমার তাহলে মনে রাখতে সুবিধা হয়। আচ্ছা, অনেকেই তোমরা যারা দেখছো তারা কমেন্টে লিখছো যে কোনগুলো কত সংখ্যক রয়েছে। আচ্ছা, অর্পণ চৌধুরী একটা ছোট ট্রিক্স দিয়েছে। ও বলেছে POSFET এই নামটা দিয়ে সে করটিকার যে অস্থিগুলো রয়েছে সেটা মনে রাখার পদ্ধতি বলেছে। POSFET এটা দিয়ে করটিকার অস্থিগুলোর নাম মনে রাখার পদ্ধতিও বলেছে। এটাও তোমরা ফলো করতে পারো, এটা একটা ট্রিক্স। আচ্ছা, এখন আসি এই যে করটি রয়েছে, করটির মধ্যে করটিকা বললাম, মুখমণ্ডলীয় অস্থি বললাম। এখন আমরা যখন সমন্বয় চ্যাপ্টার পড়েছি, নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা পড়েছি, তখন কিন্তু যখন কান নিয়ে পড়েছি তখন জানি যে আমাদের কানের ভিতরে কি আছে, 3টা ছোট ছোট অস্থি রয়েছে। সো এই পাশের কানে 3টা অস্থি, এই পাশের কানে 3টা অস্থি, ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস। সো টোটাল আরো কয়টা অস্থি পাচ্ছি? টোটাল আরো 6টা অস্থি পাচ্ছি। সো এখানে লিখলাম 6। এখন দেখো হাইওয়ের যে
অস্থিটা, সেই কথাটা একটু আগে আমি বলে ফেলেছি যে ম্যান্ডিবুলার ঠিক পেছনের দিকে এই জায়গাটাতে হাইওয়েড অস্থিটা থাকবে। হাইওয়েড অস্থি আছে হচ্ছে একটি। এখন তুমি যদি এই পুরো সংখ্যাটাকে যোগ করে দেখো তাহলে পাবে হচ্ছে 29। তার মানে টোটাল এখানে করটির মধ্যে অস্থি আমরা পাচ্ছি হচ্ছে 29টি। তাহলে 29টি পাচ্ছি করটির মধ্যে। এখন এখানে একটু ছোট্ট সমস্যা আছে, কিছু কিছু বইতে দেখবে করটির অস্থি 22টি বলা আছে। 22টি কখন বলা হয়? যখন আমি কর্ণাস্থি বা কানের অস্থি আর হাইওয়েড অস্থি, যেটা এই 7টা অস্থিকে যখন কাউন্ট করি না, তখন 22টি অস্থি বলা হয়। তো এই জিনিসটা যদি কারো বইতে থেকে থাকে যে 22টি, তাহলে সাইডে লিখে রাখতে পারো এখানে কর্ণাস্থি এবং হাইওয়েড কি হিসাবের বাইরে রাখা হয়েছে। এরপরে চলে আসি হচ্ছে এই যে অক্ষীয় যে কঙ্কাল নিয়ে কথা বলছিলাম, করটির অংশ কিন্তু শেষ। করটির পরে কি আছে? আমি একটা মানে শিখেছিলাম, তাই না? একটা কার্টুনে দেখেছিলাম। কার্টুনের মধ্যে ছিল মাথা ছিল এবং তার এটা মনে করো তার ঘাড়, এটা হচ্ছে তার বডি। এখন এই যে এই অংশটা, তারপরে তার যে পিঠের মধ্যে যে মেরুদণ্ড অংশটা পাবো, এই সবগুলোই কিন্তু হবে তার অক্ষীয় কঙ্কাল। তার মানে এখন আমরা মেরুদণ্ড নিয়ে জানবো। তো মেরুদণ্ড সম্পর্কে আমরা ছোটবেলা থেকে সাধারণ জ্ঞান বইগুলোর মধ্যে সবসময় পড়েছি মেরুদণ্ডের মধ্যে কয়টা থাকে? 33টি কশেরুকা থাকে। তো কশেরুকা কি? কশেরুকা হচ্ছে ছোট ছোট অস্থি, যেই অস্থিগুলো পরপর বসে, মনে করো এটা একটা কশেরুকা, এটা একটা কশেরুকা, পরপর বসে একটা লম্বা একটা লাইনের মতো তৈরি করছে, একটা কলাম তৈরি করছে, স্তম্ভ তৈরি করছে। সেই ছোট ছোট অংশগুলোকে বলছি কশেরুকার, পুরো জিনিসটাকে বলছি আমরা মেরুদণ্ড, যেটার কারণে আমরা দাঁড়িয়ে থাকতে পারি। এখন দেখো আমাদের বডির মেইন স্ট্রাকচারটা কিন্তু মেরুদণ্ডের কারণে দাঁড়িয়ে রয়েছে। আমরা ভারসাম্য বজায় রেখে সোজা হয়ে এভাবে দাঁড়িয়ে রয়েছি। তারপর আমাদের হাত পা এগুলো কিন্তু মেরুদণ্ডের উপর নির্ভরশীল হয়ে আছে। তার মেরুদণ্ডের সাথে কিন্তু সামহাও এই জিনিসগুলো অ্যাটাচড আছে বিভিন্ন অস্থির মাধ্যমে। এখন দেখো মেরুদণ্ডের মধ্যে বেশ কয়েকটা ভাগ আছে। ভাগগুলো কিরকম? কশেরুকা কোন এরিয়াতে অবস্থান করছে সেই এরিয়া, আবার ভাগগুলো এরকমও হতে পারে যে কশেরুকাগুলোর শেপ কিরকম সেটার উপরও। এখন মেরুদণ্ডের মধ্যে যদি এই মাথার কাছে এই ঘাড়ের দিকে যেই কশেরুকাগুলো আছে, সেই কশেরুকাকে বলা হয় হচ্ছে সার্ভাইকাল। আর বক্ষ পিঞ্জর তৈরি করতে যে কশেরুকাগুলো হেল্প করছে, সেই কশেরুকাগুলোকে বলা হয় হচ্ছে থোরাসিক কশেরুকা। থোরাসিক কশেরুকাতে কি যুক্ত থাকবে? সেখানে যুক্ত থাকবে হচ্ছে রিব বা পরশুকা, যেটা আমাদের বক্ষ পিঞ্জর তৈরি করে, যে বক্ষ পিঞ্জরের এই অংশটা তৈরি করে। এই কশেরুকাগুলো হচ্ছে থোরাসিক কশেরুকা। থোরাসিকের পরে রয়েছে হচ্ছে লাম্বার বা আমাদের কোমরের দিকের অংশ। মনে করো এটা হচ্ছে এই লোকটার কোমর, সো এইখানে হচ্ছে লাম্বার কশেরুকা। এবং একদম নিচের দিকে হিপ বোনের সাথে অ্যাটাচড হয়ে থাকবে যেই অস্থিগুলো, যে কশেরুকাগুলো, সেগুলো হচ্ছে স্যাক্রাল এবং ককটিক্স। এখন স্যাক্রালের মধ্যে দেখবে যে স্যাক্রালকে আমরা বলছি স্যাক্রাল একটা অস্থি, কিন্তু আসলে ওখানে 5টা অস্থি, 5টা একসাথে মিলে একটাতে পরিণত হচ্ছে। আর ককটিক্সের 4টা অস্থি মিলে একটাতে পরিণত হচ্ছে। এটা হচ্ছে পরিণত মানুষের ক্ষেত্রে। পরিণত পূর্ণাঙ্গ মানুষে আমরা দেখতে পাই 5টা স্যাক্রাল কশেরুকা একসাথে মিলে একটাতে পরিণত হয়ে গেল, এবং ককটিক্স 4টা মিলে একটা ককটিক্সে পরিণত হয়ে গেল। এ কারণে যখনই তুমি হিসাব করতে যাবে দেখবে যে সার্ভাইকালের মধ্যে এই অংশটার মধ্যে আছে হচ্ছে 7টা কশেরুকা, থোরাসিকের মধ্যে দেখবে হচ্ছে 12টা, তারপরে পাবে হচ্ছে লাম্বার রিজন, লাম্বারের মধ্যে পাবে হচ্ছে 5টা, স্যাক্রালে পাবে একটা, ককটিক্সে পাবে একটা। তুমি এই সবগুলো যোগ করলে কখনোই 33টা এর জন্য পাবে না। 33টা তখনই পাবে যখন তুমি এই জায়গায় 5টা হিসাব করবে আর এই জায়গায় 4টা হিসাব করবে। তার মানে হচ্ছে 33 কথাটা কেন আসছিল? যখন আমার এই স্যাক্রাল এবং ককটিক্স এখানকার অস্থিগুলো যুক্ত হয়ে যায়নি, তার আগে আমি যখন কশেরুকাগুলোকে কাউন্ট করেছি তখন 33টি কশেরুকা পেয়েছি, কিন্তু পরবর্তীতে আর 33টা পাবো না। পরবর্তীতে হয়ে যাবে হচ্ছে টোটাল 26টি কশেরুকা মেরুদণ্ডের মধ্যে। এখন আসি এখানে, দেখো আমি বক্ষ পিঞ্জর রেখেছি, তার মানে কি এই যে বক্ষ পিঞ্জরটা সেটাকেও আমরা অক্ষীয় যেই কঙ্কাল সেই কঙ্কালের মধ্যে কাউন্ট করছি, কারণ সেটা সম্পূর্ণভাবে এই অক্ষের সাথে যুক্ত হয়ে আছে। এই অক্ষ থেকে বের হয়ে সামনে একটা অংশের সাথে এসে যুক্ত হবে। সো বক্ষ পিঞ্জরে যাওয়ার আগে চলে যাব হচ্ছে কশেরুকার যে গঠন, সেই গঠনে চলে যাব। এখন চলো আমরা কশেরুকার গঠনগুলো দেখি। এই যে কশেরুকাগুলো রয়েছে
তাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে যে আদর্শ কশেরুকার গঠন কি রকম, এই রকম একটা প্রশ্ন এসে থাকে। এখন আদর্শ যে কশেরুকা, সেই আদর্শ কশেরুকাতে তুমি দেখবে যে সুন্দর একটা সেন্ট্রাম অংশ থাকে। এই অংশটা হচ্ছে একদম সলিড সলিড একটা অংশ। তারপরে দেখবে এখানে একটা গহ্বর রয়েছে, গর্ত রয়েছে, ফোরামেন যেটা, এবং দেখবে এখান দিয়ে ট্রান্সভার্স প্রসেস রয়েছে দুই পাশ দিয়ে, এবং এদিক থেকে দেখবে হচ্ছে একটা স্পাইনাস অংশ রয়েছে, একটা স্পাইনাস প্রসেস রয়েছে। এদিক দিয়ে দেখবে অস্থিটা ঠিক এভাবে করা, আর এটা হচ্ছে একটা গহ্বর। আচ্ছা, এটাকে না দাঁড়াই, এটাকে দাঁড়াই। তো এটা হচ্ছে একটা আদর্শ কশেরুকার গঠন। তো গঠনের মধ্যে কি কি? এই অংশটা হচ্ছে সেন্ট্রাম। এই সেন্ট্রামটা বিভিন্ন কশেরুকায় আমরা বিভিন্ন শেপের দেখতে পাবো। তারপরে এই যে অংশটা রয়েছে, এই অংশটা হচ্ছে পেডিকল। কোথা থেকে তৈরি হয়েছে? সেন্ট্রামের এই দুপাশ থেকে। পেডিকলটা সামনে যাচ্ছে, এবং এইখানে যে অংশটা রয়েছে, এই অংশটা এবং এই অংশটা, এটার নাম হচ্ছে ল্যামিনা। তার মানে কি, ল্যামিনা পেডিকল এরা মিলে একটা মাঝখানে গহ্বর তৈরি করে রাখছে। আর এই যে ল্যামিনার অংশটা, এই অংশটা হচ্ছে একটা আর্চ তৈরি করছে। আর্চ বলতে আমরা কি বুঝি? এরকম একটা গঠন বুঝি। সো এখানে একটা আর্চ তৈরি করে রেখেছে, এবং এখানে দেখো ল্যামিনা এবং পেডিকল যেখানে যুক্ত হচ্ছে, এই জায়গাটা থেকে ট্রান্সভার্স প্রসেস বের হচ্ছে। সো এটার নাম হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, আর এটার নাম হচ্ছে স্পাইনাস প্রসেস। আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে এই কশেরুকার মধ্যে কোনটা কোন পাশে থাকে? কশেরুকা পিঠের দিকে থাকে বুঝলাম, তাহলে এই চোখা অংশটা কোন দিকে, আর এই একটা গোলাকার অংশ এটা কোন দিকে? সবসময় মনে রাখবে এই যে গোলাকার অংশটা আছে, এটা হচ্ছে বডির ভেতরের দিকে থাকবে, বডির ভেতরের দিকে থাকবে, আর এই স্পাইনাসটা পেছনের দিকে থাকবে, পিঠের চামড়ার দিকে, পিঠের মাসেল গুলার দিকে থাকবে। মাসেলটাকে ধরে রাখবে সে এই স্পাইনাস প্রসেস, ট্রান্সভার্স প্রসেস এগুলো দিয়ে। আর সেন্ট্রাম অংশটা বডির ভেতরের দিকে থাকছে। আচ্ছা, এখন দেখি এই যে মাঝখানে একটা গহ্বর বা একটা গর্ত সে তৈরি করেছে, এই গর্তটার নাম কি? এই গর্তটার নাম হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। ভার্টিব্রাল ফোরামেন। ফোরামেন মানেই হচ্ছে, যখনই আমরা দেখবো বুঝবো এখানে একটা ছিদ্র রয়েছে। আর ভার্টিব্রাল ফোরামেন কেন বলছে? কারণ হচ্ছে কশেরুকার ভেতর দিয়ে কি যায় আমরা সবসময় জানি যে ব্রেনের অংশটা থেকে স্পাইনাল কর্ড যে বের হয়, সেই স্পাইনাল কর্ডটা মেরুদণ্ডের মাঝখান দিয়ে ট্রাভেল করে, মেরুদণ্ডের মাঝখান দিয়ে যায়। এখন স্পাইনাল কর্ডটা তো একটা নরম জিনিস, এটাকে কি করতে হবে? প্রোটেক্ট করতে হবে। প্রোটেক্ট করার জন্য হেল্প করে হচ্ছে এই কশেরুকা। কশেরুকার এই যে গর্তটা রয়েছে, এই গর্তের ভেতর দিয়ে যাবে হচ্ছে স্পাইনাল কর্ড। এখন স্পাইনাল কর্ড এদিক দিয়ে যাচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে যে আমার যে একটা কশেরুকা রইলো, মনে করো এটা একটা কশেরুকা, এটা একটা কশেরুকা, দুইটা আটকে থাকবে কিভাবে? দুইটা তো সরে যেতে পারে ইজিলি, কিন্তু আমাদের কিন্তু সরছে না। সুন্দর মতো এই 26টা কশেরুকা পরপর বসে একটা মেরুদণ্ড তৈরি করে রয়েছে। এইটা হওয়ার কারণ হচ্ছে এখানে একটা জিনিস থাকে যেটা নাম হচ্ছে আর্টিকুলার প্রসেস। আর্টিকুলার প্রসেসটা থাকবে ঠিক এই জায়গাটাতে। একটা থাকবে হচ্ছে সুপেরিয়র আর্টিকুলার প্রসেস। সুপেরিয়র কোনটা? মনে করো এইটা যদি হয় হচ্ছে কশেরুকা, এইটার উপরের দিকে যে প্রসেসটা থাকবে, যেই একটা উঁচু অংশ এসে থাকবে, এই উঁচু অংশটা হবে হচ্ছে সুপেরিয়র আর্টিকুলার প্রসেস। আর নিচের দিকে এই জায়গাটাতে থাকবে হচ্ছে ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস। এইটা থাকার ফলে কি হবে? যখনই নিচের থেকে আরেকটা কশেরুকা আসবে, তখন যেটা ঘটবে, এখানে যে কশেরুকাটা রয়েছে, এই কশেরুকারও একটা সুপেরিয়র আর্টিকুলার প্রসেস রয়েছে, আর এখানে রয়েছে নিচে ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস। সো এই সুপেরিয়র আর্টিকুলার প্রসেসটা ইনফেরিয়র আর্টিকুলার প্রসেসের ঠিক মুখোমুখি থাকবে, ফলে দুটো একসাথে লেগে যাবে এবং তারা আর সরবে না। তার মানে হচ্ছে একটা খাজের মতো অংশ তৈরি করে রাখছে হচ্ছে এই ইনফেরিয়র আর্টিকুলার প্রসেসটা, আর সুপেরিয়রটা হচ্ছে উঁচু হয়ে আছে। সো দুইটা কশেরুকা যখন বসলো তখন তাদের নড়ার চান্স আর নেই, তারা সুন্দর মতো একটা খাপের মধ্যে বসে যাচ্ছে। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। তার মানে এখানে আমরা কি পাবো? এখানে পাবো হচ্ছে সুপেরিয়র আর্টিকুলার প্রসেস। আচ্ছা, তাহলে এগুলা জানলাম হচ্ছে একটা আদর্শ কশেরুকার গঠন। আর এই যে সেন্ট্রাম অংশটা, সেটা কি ছিল? সেটা হচ্ছে একটা নিরেট অংশ এই কশেরুকাটার মধ্যে।
এখন আসি যে এই কশেরুকাটা আদর্শ বলছি, কিন্তু সব কশেরুকা এরকম দেখতে না। এখন কশেরুকাগুলো আসলে কি কি রকম হতে পারে? মনে করো যখনই এই করটি থেকে নিচে ঘাড়ের এখান থেকে কশেরুকা শুরু হলো, প্রথম যে কশেরুকাটা, সেই কশেরুকাটার গঠন আসলে কিরকম? সেই কশেরুকাটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাটলাস, অ্যাটলাস বলি। এবং এই প্রথম সার্ভাইকাল যে কশেরুকাটা রয়েছে তার গঠনটা একটু স্পেশাল টাইপের। স্পেশাল টাইপের কেন? দেখা যায় যে তার মধ্যে কোনো সেন্ট্রাম নাই। আর এর আগে যে ছবিটা গেছিলাম সেখানে একটা বড় সেন্ট্রাম ছিল, এখানে কোনো সেন্ট্রাম নাই। এখানে মাঝখানের যে ফোরামেনটা, সেই ফোরামেনটাই অনেক বড়। কেন বলো তো? কারণ হচ্ছে এখানে মেইনলি এই করটির পরেই স্পাইনাল কর্ডটা বের হয়ে যাচ্ছে। সো স্পাইনাল কর্ডটাকে গ্রহণ করাই হচ্ছে অ্যাটলাসের এখানে মেইন কাজ। সো অ্যাটলাসের মধ্যে আমরা বড় একটা ফোরামেন দেখতে পাই, ফোরামেন একটা দেখতে পাই। এবং যেহেতু সেন্ট্রাম নাই, সো এইটাও একটা আর্চ, এটাও একটা আর্চ। এটাকে আমরা বলতে পারি হচ্ছে এটা অগ্র আর্চ, এটা হচ্ছে পশ্চাৎ আর্চ, বা এটা সামনের দিকের আর্চ, এটা হচ্ছে পেছনের দিকের আর্চ। এবং এখানে আমরা একটা ট্রান্সভার্স প্রসেস পাবো, একটু প্রশস্ত রকমের পাবো, একটু মোটা পাবো। এই জায়গাটা একটু মোটা পাবো, ট্রান্সভার্স প্রসেসের জায়গাটা। এবং এখানে আমরা একটা ছিদ্র পাবো। এই ছিদ্র থাকার লাভ কি? এই ছিদ্র দিয়ে হচ্ছে ধমনী যেতে পারবে। তার মানে হচ্ছে অ্যাটলাস, যেটা অ্যাটলাস, অ্যাটলাস হচ্ছে প্রথম কশেরুকা। এবং প্রথম কশেরুকার বৈশিষ্ট্যই হচ্ছে এখানে কোনো সেন্ট্রাম নাই, ভার্টিব্রাল ফোরামেনটা অনেক বড়, ট্রান্সভার্স প্রসেসের মধ্যে একটা ফোরামেন দেখতে পাবো, এই পাশে একটা ছিদ্র পাবো, এই পাশেও একটা ছিদ্র পাবো, এবং দুই দিকে দুইটা আর্চ পাবো। সেন্ট্রাম নামক অংশ পাবো না, এবং স্পাইনাস প্রসেসও এখানে দেখতে পাবো না। এটাকে আংটির মতো অনেক সময় বলা হয়। সো আংটির মতো মনে করেও তোমরা এটা মনে রাখতে পারো। এখন দেখো পরের যে সার্ভাইকাল কশেরুকাটা সেটা কিরকম। পরের যে সেকেন্ড কশেরুকা যেটা আমাদের বডিতে, সেই কশেরুকাটার নাম হচ্ছে এক্সিস। এক্সিস কেন বলা হচ্ছে? তার মানে নিশ্চয়ই অক্ষর রিলেটেড কিছু একটা বোঝাচ্ছে। এটা কেন বলা হচ্ছে? কারণ আমাদের ঘাড়টাকে আমরা মুভ করছি, এটা করতে হেল্প করছে হচ্ছে সেকেন্ড কশেরুকাটা। সো সেকেন্ড কশেরুকাটা ঘাড়ের মুভমেন্ট, মাথার মুভমেন্ট করাচ্ছে। সো এটাকে এজন্য বলা হচ্ছে এক্সিস। সো অ্যাটলাস ফার্স্টে, সেকেন্ডটা হচ্ছে এক্সিস। এক্সিসের গঠনের মধ্যে গিয়ে আমরা দেখবো যে স্পাইনাস প্রসেস আছে, এবং স্পাইনাস প্রসেসের মধ্যে দেখবো একটা দুইটা ভাগ হয়ে গেছে। আমি একটু আগে গেছিলাম স্পাইনাস প্রসেসটা এরকম, কিন্তু এক্সিসের মধ্যে দেখবো স্পাইনাস প্রসেসটা একটু দ্বিখণ্ডিত। কয়েকটা কশেরুকায় আমরা পাবো হচ্ছে স্পাইনাস প্রসেসটা দ্বিখণ্ডিত থাকে। তারপর এখানে আরেকটা কি থাকতে পারে? এখানে থাকতে পারে ওডোনটয়েড প্রসেস। ওডোনটয়েড প্রসেস যেটা, ওডোনটয়েড প্রসেসটা থাকবে ঠিক উল্টা পাশে, এই পাশটাতে। ওডোনটয়েড প্রসেসটা মেইনলি হচ্ছে অ্যাটলাস যেটা ছিল, অ্যাটলাসের যে অগ্র আর্চ বা সামনের দিকের আর্চ, সেই আর্চের ঠিক নিচে ওডোনটয়েড প্রসেসটা যুক্ত হয়ে যায়। ওডোনটয়েড প্রসেস যুক্ত হবে হচ্ছে অ্যাটলাসের অগ্র আর্চ বা সামনের আর্চের নিচে গিয়ে। আচ্ছা, তো এই জিনিসগুলো আমরা জানলাম হচ্ছে এক্সিস সম্পর্কে। আচ্ছা, অনেকে কমেন্ট করছো, প্রিয় আহমেদ রয়েছে, একজন বলেছে একটু স্লো বলতে। আচ্ছা, আমি স্লো বলার চেষ্টা করব। মফিকুল ইসলাম রয়েছে, তারপর হুমায়রা তাবাসসুম রয়েছে, তারপরে মফিকুল ইসলাম বলেছে নামগুলো মনে রাখার কোনো ছন্দ বা পদ্ধতি দিয়ে শেখান। আচ্ছা, চেষ্টা করবো। হ্যাঁ, এরপর আতিক ফয়সাল রাফি রয়েছে, তারপর আহিয়া হাসান রয়েছে, এআর আনিকা রুকাইয়া রয়েছে, আজহার রাহাত রয়েছে, এরপর মোহাম্মদ তানভীর হাসান রয়েছে, তারপরে এআর আনিকা রুকাইয়া রয়েছে, নাজিয়া তাজরিয়ান রয়েছে। আচ্ছা, আমি কমেন্ট সেকশনে আবার একটু পরে আসছি। এখন আসি এই যে এক্সিসটা বললাম, এক্সিসের পরে যেই কশেরুকাগুলো রয়েছে, সেই কশেরুকা হচ্ছে আদর্শ সার্ভাইকাল কশেরুকা। এবং এক্সিসের মধ্যেও আমরা দেখবো যে সেন্ট্রামের অংশটা রয়েছে। আদর্শ সার্ভাইকাল কশেরুকার মধ্যেও আমরা দেখবো সেন্ট্রামের অংশ রয়েছে, এবং সেখানেও আমরা দেখবো যে এখানে স্পাইনাস যে প্রসেসটা, সেই প্রসেসটাও এরকম দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। এবং এখানে দেখবো হচ্ছে সেন্ট্রাম রয়েছে, মাঝখানে দেখবো যে ভার্টিব্রাল ফোরামেন রয়েছে, এবং ফোরামেনটা থাকবে হচ্ছে তিন কোণা শেপের, এরকম শেপের থাকবে। এবং এখানেও আমরা দেখবো হচ্ছে ট্রান্সভার্স প্রসেস থাকবে, একটু ছোট আকারের ট্রান্সভার্স প্রসেস আমরা এখানেও দেখতে পাবো। এটা হচ্ছে একটা আদর্শ সার্ভাইকাল কশেরুকার গঠন। তার মানে যদি তোমাকে আদর্শ কশেরুকার গঠন আঁকতে বলে, তাহলে একদম প্রথমে যে কশেরুকার গঠন এঁকে দেখিয়েছিলাম সেটা আঁকতে হবে। আর যদি
বলে যে আদর্শ সার্ভাইকাল কশেরুকার গঠন, তখন কিন্তু এরকম একটা গঠন আঁকতে হবে। এখন আসি থোরাসিক কশেরুকাতে। আমরা সবচেয়ে ভালোভাবে পড়বো হচ্ছে থোরাসিক কশেরুকা, কারণ থোরাসিক কশেরুকার গঠনটা আদর্শ কশেরুকার গঠন। তো থোরাসিক কশেরুকার গঠনের মধ্যে কিছু স্পেশাল জিনিস আছে। স্পেশাল জিনিসগুলো থাকার মেইন কারণ হচ্ছে থোরাসিক কশেরুকা কি করছে, রিব বা পরশুকা সেগুলোকে ধরে রাখছে। তার মানে এখানে যদি হয় কশেরুকা, তার সাথে যুক্ত থাকবে এরকম করে রিব, 12 জোড়া রিব যুক্ত থাকে। এখন দেখি এখানকার কশেরুকার মধ্যে কি কি স্পেশাল। যেমন মনে করো যখনই আমি একটা সেন্ট্রাম আঁকবো, সেন্ট্রামটা হবে বড়, মাথার থেকে যত নিচের দিকে যাবে বডির তত সেন্ট্রামের আকার হয়ে যাবে বড়। কেন বড় হয় এটা যদি তোমাদের মধ্যে কেউ জেনে থাকো আমাকে কমেন্ট সেকশনে একটু জানিয়ে দাও, যে মাথার দিকের যে কশেরুকাটা তার সেন্ট্রামের আকার ছোট, কিন্তু বডির নিচের দিকে যত যাব, মনে করো কোমরের দিকে লাম্বারের যে কশেরুকা রয়েছে তার সেন্ট্রামটা বড় হবে। কেন হবে এটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আচ্ছা, এখন দেখি থোরাসিক কশেরুকা। এখন আছি আমরা কোথায়, থোরাসিক কশেরুকাতে। থোরাসিক কশেরুকা, থোরাসিক কশেরুকার মধ্যে এটা আঁকলাম সেন্ট্রাম, এখানে ফোরামেন, এখানে স্পাইনাস প্রসেস, এখানে ট্রান্সভার্স প্রসেস, এটা হচ্ছে পেডিকল, তারপরে ল্যামিনা। আচ্ছা, তো এটা হচ্ছে থোরাসিক কশেরুকা। এখন দেখো এই যে জায়গাটা, এই জায়গাটাতে থাকবে হচ্ছে ফ্যাসেট। এই ফ্যাসেটটার কাজ কি, এই ফ্যাসেটের কাজ হচ্ছে কশেরুকার সাথে যেই পরশুকাটা যুক্ত হবে বা রিব যুক্ত হবে, সেই রিবের মাথাটা, হেড যেটা, হেডটা এখানে যুক্ত হবে। তার মানে আমি অন্য একটা কালি দিয়ে যদি আঁকি, রিবটা যুক্ত হবে ঠিক এইভাবে, এইভাবে হচ্ছে রিব যুক্ত হবে। তাহলে দেখছি রিবটা যুক্ত হলো। এখন দেখো রিব যখন আমি এঁকেছি তখন এই ট্রান্সভার্স প্রসেসের সাথে রিবটাকে একটা জায়গায় যুক্ত না, এই যে যুক্তর জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেসের মধ্যে একটা ফ্যাসেট রয়েছে। এইখানের ফ্যাসেট এবং ট্রান্সভার্স প্রসেসের মধ্যে যে ফ্যাসেট বা একটা খাঁজ, এই খাঁজটা কিন্তু অন্যান্য কশেরুকাতে থাকবে না। থোরাসিক কশেরুকার মধ্যে এই জিনিসটা আমরা দেখতে পাবো। তার মানে আমরা বুঝলাম থোরাসিক কশেরুকার স্পেশাল বৈশিষ্ট্যই হচ্ছে সে এই পরশুকা বা রিবকে ধরে রাখবে। রিবকে ধরে রাখতে তার যা যা করা প্রয়োজন, যেই রকমের খাঁজ তার থাকা প্রয়োজন, সেই ধরনের খাঁজ কিন্তু রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে কশেরুকাটার সাথে পরশুকাটা যুক্ত হলো, ট্রান্সভার্স প্রসেসের একটা জায়গায় একটা খাঁজও আছে। সো খাঁজটার সাথে এই পরশুকাটা কিভাবে যুক্ত আছে? কারণ হচ্ছে এই যে পরশুকাটা আমি এঁকেছি, এই পরশুকাটার মাথা, এই যে এটা হচ্ছে হেড, হেডের পরে রয়েছে নেক অংশ বা গ্রীবা অংশ, এটা হচ্ছে তার নেক অংশ, এটা হচ্ছে হেড, এটা হচ্ছে তার নেক। এইখানে একটা ছোট উঁচু জায়গা রয়েছে, এই উঁচু জায়গাটাকে বলা হয় হচ্ছে টিউবারকল। সো এই উঁচু জায়গাটার কারণে এই যে ফ্যাসেটটা রয়েছে, এই ফ্যাসেটের মধ্যে গিয়ে সে আটকে থাকতে পারে। এ কারণে থোরাসিক কশেরুকার সাথে পরশুকাগুলো ইজিলি যুক্ত থাকতে পারে। তো আশা করি পরশুকাগুলো কিভাবে যুক্ত থাকে সেটা তুমি ধরতে পেরেছো। আমি একটা কোশ্চেন করেছিলাম, আমি একটু কমেন্ট সেকশনে চলে যাই। ওকে, কেউ এখনো অ্যান্সার দেয়নি। ওকে, কেউ এখনো কোশ্চেনের অ্যান্সার দিতে পারোনি। আচ্ছা, আমি কোশ্চেনটা আরেকবার বলি। কোশ্চেনটা ছিল যে মাথার দিকের যে কশেরুকা রয়েছে তার সেন্ট্রামটা ছোট, কিন্তু যত বডির নিচের দিকে যাব, লাম্বারের কশেরুকা যেটা, কোমরের কশেরুকা যেটা, সেটার সেন্ট্রাম আমি পাবো হচ্ছে প্রশস্ত ধরনের বড়। কেন? এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, আচ্ছা, একজন বলেছে আপু একটু স্লো পড়েন। আচ্ছা, আমি একটু স্লো বলার চেষ্টা করছি, আমার মনে হয় আজকে একটু বেশি দ্রুত যাচ্ছি। আচ্ছা, কেউ যেহেতু অ্যান্সার দাওনি, আচ্ছা আমি অ্যান্সারটা দিয়ে ফেলি। অ্যান্সারটা হচ্ছে যে আমাদের বডির নিচে যত যাচ্ছে কশেরুকাগুলো, মনে করো কোমরের কশেরুকাটা, সেই কোমরের কশেরুকাটাকে কিন্তু বডির কোমর থেকে উপরের দিকে যা কিছু আছে সবকিছু ওয়েট বহন করতে হয়, ভার বহন করতে হয়। মাথা বলো, হাত বলো, পুরো বডির ভারটা কিন্তু তার বহন করতে হয়। এই জন্য সেন্ট্রাম অংশটা সেখানে বড় থাকবে, প্রশস্ত থাকবে, যাতে করে সে ভারটাকে নিতে পারে ইজিলি। তো এটা ছিল আসলে কোয়েশ্চেন অ্যান্সার। আমার মনে হয় কোয়েশ্চেনটা তোমরা ধরতে পারোনি, অ্যান্সারটা সহজ ছিল। আচ্ছা, এখন আসি এই যে থোরাসিক কশেরুকাটা বলে ফেললাম, থোরাসিক কশেরুকার পরে আসি হচ্ছে লাম্বার কশেরুকাতে। লাম্বার কশেরুকার কথাটাই মাত্র বলে ফেলেছি যে এর সেন্ট্রামটা হবে বড় আকারের,
এটাকে বলা হয় যে কিডনি শেপ। দেখা যায় যে এরকম বড় একটা চ্যাপ্টা ধরনের সেন্ট্রাম, তার বেশ বড় ধরনের হবে সেন্ট্রামটা, এবং ভার্টিব্রাল ফোরামেনও থাকবে, সেখানে ট্রান্সভার্স প্রসেসও থাকবে, সেখানে আর্টিকুলার প্রসেসও থাকবে, কারণ সবগুলো কশেরুকাকে একটার পর একটা বসতে হবে যাতে আটকে থাকতে পারে, সেজন্য সবসময় আর্টিকুলার প্রসেসটা কিন্তু প্রয়োজন। আচ্ছা, এবং একটা জিনিস সবসময় মনে রাখবে যে লাম্বার কশেরুকা হচ্ছে সবচেয়ে বড় কশেরুকা। আচ্ছা, লাম্বারের পরে আসি হচ্ছে স্যাক্রাল বা শ্রোণীদেশীয় কশেরুকাতে। স্যাক্রাল কশেরুকা যেখানে আছে সেই জায়গাটায় আগেই বলেছি যে 5টা কশেরুকা মিলে একসাথে হয়ে গেছে, এবং একসাথে হয়ে যাওয়ার পরে তাদের শেপটা হয়ে গেছে খুব ডিফারেন্ট টাইপের, অদ্ভুত টাইপের একটা চ্যাপ্টা অংশ তারা তৈরি করেছে। সেই অংশটা কিরকম, জিনিসটা দেখা যাবে হচ্ছে অনেকটা এইরকম আকারের। এটা হচ্ছে স্যাক্রাল কশেরুকা। এখানে 5টা কশেরুকা একসাথে হয়ে গেছে, এবং এখানে যে স্পাইনাস প্রসেস গুলো রয়েছে সেই স্পাইনাস প্রসেস গুলো সব একসাথে হয়ে মাঝখানে একটা ক্রেস্ট তৈরি করে। জিনিসটা দেখতে হয় যে হচ্ছে এরকম। প্রত্যেকটা স্পাইনাস যে প্রসেসটা ছিল সেই প্রসেস গুলোকে আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে মধ্য রেখীয় ক্রেস্ট, এবং দুই পাশে আমরা এরকম ছিদ্র দেখতে পাবো। সো এই জিনিসটা হচ্ছে স্যাক্রাল কশেরুকার মেইন স্ট্রাকচারটা। এই যে স্ট্রাকচারটা রয়েছে তার মধ্যে এইখানে আমরা দুই পাশে দুইটা ফ্যাসেট দেখতে পাবো। ফ্যাসেট বলতে আমরা বুঝবো হচ্ছে একটা খাঁজের মতো অংশ। এখন ফ্যাসেটটা কেন দরকার, কারণ হচ্ছে হিপ বোন বা যেই অস্থিটা দ্বারা আমরা বসে থাকি, বসতে হেল্প করে আমাদেরকে, সেই অস্থিগুলো যুক্ত হবে হচ্ছে এই পোর্শন দিয়ে, এই পাশ দিয়ে হিপ বোনটা যুক্ত হবে। তার মানে হচ্ছে এই স্যাক্রাল যে অংশটা রয়েছে সেই অংশটা বডির পেছনের দিকে রয়েছে, এবং তার দুই পাশ থেকে হিপ বোন মিলে আমাদের যে কোমরের পরের যে অংশটা সেই অংশটা তৈরি করছে, যে অংশের সাহায্যে আমরা বসতে পারছি। আচ্ছা, এখন আসি স্যাক্রালের পরে নিচে আছে ককটিক্স। ককটিক্সটা দেখতে কিরকম, 4টা অস্থি একসাথে মিলে গিয়েছে এবং জিনিসটা খুব সুন্দর একটা ছোট্ট লেজের মতো অংশ তৈরি করে রেখেছে, এটা হচ্ছে ককটিক্স। আচ্ছা, এখন দেখি যে এতক্ষণ তো বললাম হচ্ছে মেরুদণ্ড নিয়ে, এখন আসি যে মেরুদণ্ড ছাড়াও আরো যত অস্থি আছে সেই অস্থিগুলো দেখতে কিরকম। এখন যখনই বক্ষপিঞ্জরের কথা বলছিলাম, সেই বক্ষপিঞ্জরের মধ্যে আমি পরশুকার কথা বলেছি। পরশুকাটা কোথায় যুক্ত ছিল, থোরাসিক যে কশেরুকা সেই কশেরুকা গুলোর সাথে এটা মনে করো পরশুকার একটা মাথা দিয়ে যুক্ত ছিল। এখন পরশুকার আরেকটা মাথা সেটা কোথায় যায়, যদি বক্ষপিঞ্জরটা চিন্তা করো তাহলে দেখবে যে বক্ষপিঞ্জরের সামনের দিকে একটা অস্থি রয়েছে আর পেছনের দিকে আছে হচ্ছে মেরুদণ্ড। সামনের দিকে যেই অস্থিটা রয়েছে সেই অস্থিটার নাম হচ্ছে স্টার্নাম। তার মানে বক্ষপিঞ্জরের একদম সামনে, আমি যদি এখানে আঁকি, একদম সামনে একটা লম্বা একটা অংশ রয়েছে, এই অংশটা হচ্ছে স্টার্নাম। এই যে পরশুকাগুলো আছে এই পরশুকাগুলোর এই মাথাটা যুক্ত হবে হচ্ছে এই স্টার্নামের সাথে, এবং স্টার্নামের 3টা অংশ আছে। এইটুকু হচ্ছে ম্যানুব্রিয়াম, এটা হচ্ছে দেহ, এটা হচ্ছে জিফিস্টার্নাম। আচ্ছা, তার মানে 3টা অংশ পেলাম। এটাকে জিফয়েড প্রসেসও বলা হয়, তোমরা বইয়ের মধ্যে জিফয়েড প্রসেস হিসেবে ওইটা দেখতে পাবে। আচ্ছা, এখন দেখো এই যে ম্যানুব্রিয়াম অংশটা কি। ম্যানুব্রিয়াম অংশটা হচ্ছে মেইনলি আমাদের এখানে একটা অস্থি রয়েছে, যে অস্থিটা কিন্তু আমরা হাত দিলে ধরতে পারি, বোঝা যায়, যেটাকে আমরা বলে থাকি বিউটি বোন বা কলার বোন বলা হয়ে থাকে। এগুলো কিন্তু এমসিকিউতে এসে থাকে, কলার বোন, বিউটি বোন। এইখানে যেই অস্থিটা রয়েছে এই অস্থির নাম হচ্ছে ক্ল্যাভিকল। এই অস্থিটার একটা অংশ যুক্ত হয় হচ্ছে এই জায়গাটায় এসে, এই ম্যানুব্রিয়ামের সাথে এসে। তারপরে দেখো ম্যানুব্রিয়ামের নিচে এই যে দেহটা রয়েছে, দেহের দুই পাশ দিয়ে খাঁজ দেখতে পাবো। এখন প্রশ্ন হচ্ছে খাঁজটা কেন, খাঁজ থাকার কারণ হচ্ছে এই যে পরশুকাগুলো ছিল, পরশুকাগুলোর মাথাটা এই খাঁজে এসে যুক্ত হবে। তাহলে পুরো চিত্রটা আসলে দেখতে কিরকম হবে, জিনিসটা দেখতে হয়ে যাবে অনেকটা এরকম। মনে করো এটা হচ্ছে ম্যানুব্রিয়াম, এটা হচ্ছে দেহ, আর এটা হচ্ছে জিফয়েড প্রসেস, এবং
এখান থেকে একটা পরশুকা যুক্ত, সেটা ঘুরে গিয়ে আরেকটা মাথা তার কার সাথে যুক্ত, এখানে হচ্ছে কশেরুকা, কশেরুকার সাথে যুক্ত। সো কশেরুকার দুই পাশ থেকে দুইটা পরশুকা এই স্টারনামের বর্ডের সাথে যুক্ত হয়ে আছে এবং মাঝখানে ফাঁকা জায়গাটা তৈরি করছে, পুরো অংশটা মিলে হচ্ছে বক্ষ পিঞ্জর তৈরি করছে। এখন থোরাসিক কশেরুকা আছে হচ্ছে 12টি এবং প্রতিটা কশেরুকার সাথে দুইটা করে পরশুকা যুক্ত। তাহলে টোটাল পরশুকা সংখ্যা কয়টা? 12 জোড়া বা 24টা। এখন দেখো টোটাল যত পরশুকা রয়েছে, এই পরশুকাগুলোর মধ্যে যেই পরশুকাগুলোর একটা মাথা এই কশেরুকার সাথে যুক্ত বা মেরুদণ্ডের সাথে যুক্ত, আরেকটা মাথা সরাসরি এসে স্টারনামের সাথে যুক্ত, তাদেরকে আমরা বলি আসল বা প্রকৃত পরশুকা বা রিব। এই যে আসল রিব রয়েছে, এই আসল রিব গুলো কিন্তু রয়েছে হচ্ছে প্রথম 7 জোড়া, 1 থেকে 7 জোড়া পরশুকা হচ্ছে আসল। তো এটা লিখলাম 1 থেকে 7। আচ্ছা, 7-এর পরের গুলো আসলে কি করে এখন সেটা দেখো। 8, 9, 10, 8, 9, 10 এই তিনটা পরশুকা করবে কি, তাদের এই যে জায়গাটা রয়েছে সরাসরি এসে তারা স্টারনামে যুক্ত হবে না, তারা করবে কি একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে যাবে। জিনিসটা অনেকটা হয়ে যাবে এরকম, এটা মনে করো 10 নাম্বার, এটা হচ্ছে 9 নাম্বার, এটা হচ্ছে 8 নাম্বার, তারা সবগুলো একসাথে যুক্ত হয়ে যাবে এবং পরবর্তীতে সেটা সরাসরি এসে যুক্ত হবে কার সাথে? 7 নাম্বার পরশুকার সাথে এসে সে কিন্তু যুক্ত হওয়ার ট্রাই করবে। সো একবারে 7 নাম্বারের সাথেও সে তখন যুক্ত হয়ে যাবে। সো একসাথে পুরো অংশটা এসে যুক্ত হবে কোথায়? এই যে স্টারনাম সেখানে। এখন আমি বলেছিলাম প্রকৃত পরশুকা হচ্ছে যখন আমার একটা মাথা থাকবে সরাসরি স্টারনামে, আরেকটা মাথা থাকবে কশেরুকাতে। সো 7 নম্বর পর্যন্ত আসল, কিন্তু 8, 9, 10 দেখো সরাসরি কিন্তু স্টারনামে আসেনি। সো 8, 9, 10 কে বলবো হচ্ছে নকল পরশুকা। তাহলে 11, 12 এই দুইটাকে কি বলবো? 11, 12 কেও নকল বলবো, কিন্তু তাদের একটা স্পেশাল নাম আছে। 11 এবং 12 নাম্বার যে কশেরুকা আছে তারা এই স্টারনাম পর্যন্ত আসেই না, তারা হচ্ছে আকারে ছোট। তাদের শেপটা কিরকম? তাদের শেপটা হচ্ছে অনেকটা এই ধরনের। মনে করো এটা হচ্ছে মেরুদণ্ড, মেরুদণ্ডের থোরাসিক কশেরুকা থেকে পরশুকাগুলো বের হয়েছে। এটা হচ্ছে 11 নাম্বার কশেরুকা, সরি পরশুকা, আর এটা হচ্ছে 12 নাম্বার পরশুকা। মানে আকারে সেটা ছোট হচ্ছে এবং এই আকার আকৃতি ছোট হওয়ার কারণে এবং এটা স্টারনামে এসে যুক্ত না হওয়ার কারণে এটা দেখলে মনে হয় সে ভেসে আছে। এই জন্য 11 এবং 12কে আমরা বলি হচ্ছে ভাসমান পরশুকা। তাহলে আমরা রিবের 3টা নাম পেয়ে গেলাম, একটা পেলাম আসল, একটা পেলাম হচ্ছে নকল। নকল হচ্ছে 8 থেকে 12, আর 11 এবং 12-র স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে ভাসমান পরশুকা। আচ্ছা, এখন দেখো আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আসল পরশুকা যখন হয় তখন 1 থেকে 7-এর দিকে যখন আসছে, 1 নাম্বার পরশুকাটা আকারে ছোট, 7 নাম্বার পরশুকাটা আকারে সবচেয়ে বড় হবে। তার মানে নিচের দিকে যখন নামবে তখন পরশুকার আকার বড় হবে, আর যখন নকল পরশুকা শুরু হয়ে যাবে তখন যত নিচের দিকে যাবে পরশুকার আকার ছোট হতে থাকবে। দেখো 12 নাম্বার যে পরশুকাটা, সেই পরশুকাটা কিন্তু সবচাইতে ছোট আকৃতি। তার মানে এদিক থেকে আসার সময়, উপর থেকে আসল পরশুকাগুলো আসার সময় আকার আস্তে আস্তে বড় হচ্ছে, নিচের দিকে আসার সময় আস্তে আস্তে ছোট হচ্ছে। এ কারণে বক্ষ পিঞ্জরটা যদি দেখো, দেখবে যে জিনিসটা দেখতে হয়ে যায় এরকম, এই মাঝখানে একটা বড় স্পেস থাকে, নিচের দিকে স্পেসটা আস্তে আস্তে ছোট দেখায়। তো এই জিনিসটা ছিল হচ্ছে বক্ষ পিঞ্জরের অস্থিগুলো নিয়ে কথা। এখন আসি, আমরা তো অক্ষীয় কঙ্কাল সম্পর্কে জেনে গেলাম, এখন আসি উপাঙ্গীয় কঙ্কালে। উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে প্রথমেই আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের হাত নিয়ে। আমাদের যে হাত রয়েছে, ঊর্ধ্ব বাহু যেটাকে বলা হয়, এই ঊর্ধ্ব বাহুটা কোথায় যুক্ত বলতো? এই জায়গাটায় যুক্ত, যে কাঁধের জায়গাটায় যুক্ত। সো কাঁধ জিনিসটা কারা তৈরি করছে? কাঁধ জিনিসটা যেই অস্থি দ্বারা তৈরি হচ্ছে, সেই অস্থিটাকেও আমরা ফেলেছি হচ্ছে উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে, এবং এটাকে আমরা বলি হচ্ছে বক্ষ অস্থি চক্র। বক্ষ অস্থি চক্রতে যদি যাই তাহলে আমরা দুটো অস্থি নিয়ে সেখানে জানবো। দুটো অস্থির মধ্যে কি কি আছে? প্রথমেই আছে হচ্ছে স্ক্যাপুলা, স্ক্যাপুলা, আরেকটা হচ্ছে ক্লাভিকল।
স্ক্যাপুলা কোনটা? স্ক্যাপুলা হচ্ছে যখন আমরা কোনো একটা কার্টুন দেখি তো অনেক সময় দেখা যায় যে ওখানে পরি দেখায়, সো পরির ডানাটা যেই জায়গাটায় লাগানো থাকে, যেই জায়গায় যুক্ত থাকে পিছের মধ্যে, সেই জায়গাটা হচ্ছে স্ক্যাপুলার অংশ। তুমি যদি তোমার হাত দাও, হাত দিয়ে দেখবে একটা তিন কোণাকার, এরকম একটা তিন কোণাকার শেপ তোমার হাতে বোঝা যাচ্ছে। এই যে অস্থিটা রয়েছে, এই অস্থিটা হচ্ছে স্ক্যাপুলা। সো স্ক্যাপুলার অংশটাকে আমি যদি এখন একটু দেখি জিনিসটা আসলে দেখতে কিরকম। স্ক্যাপুলা দেখতে হচ্ছে মেইনলি তিন কোণাকার। পিঠের দিক থেকে যদি আমি দেখি, মনে করো পেছন থেকে তুমি যদি কাউকে দেখো, তার স্ক্যাপুলাটা দেখতে আসলে কিরকম হবে? তার স্ক্যাপুলাটার দেখা যাবে যে মাঝখান দিয়ে একটা অংশ রয়েছে যেটাকে আমরা বলি স্ক্যাপুলার কাটা। এই স্ক্যাপুলার কাটার কারণে এই পোর্শন এবং এই পোর্শন দুইটা ভাগে স্ক্যাপুলা যে অস্থিটা রয়েছে এই অস্থিটাকে ভাগ করে ফেলা যায়। এবং স্ক্যাপুলার কাটা যেটা, এই কাটাটা বাড়তে বাড়তে একটা জায়গায় গিয়ে সে তৈরি করে হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস। সো এই জায়গাটা হচ্ছে তার অ্যাক্রোমিয়নও বলা হয়, অ্যাক্রোমিয়াল প্রসেসও বলা হয়। আর সামনের দিকে তুমি যদি কাউকে সামন থেকে দেখো, তাহলে দেখবে তার স্ক্যাপুলাটা দেখতে হচ্ছে অনেকটা এরকম, সামনের দিক থেকে একটা ছোট বাড়তি অংশ উঠে আছে, আর পেছন থেকে এই যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এই অংশটা। আমি এটা খুব সিম্পল ভাবে আঁকার চেষ্টা করেছি, যদি কারো বই সামনে থেকে থাকে খুলে একটু দেখতে পারো তাহলে ইজিলি বুঝতে পারবে। সো এই যে অংশটা রয়েছে এটা হচ্ছে সামনের অংশ। এই অংশটার সামনে কি থাকবে? ফুসফুস থাকবে। এখন চিন্তা করে দেখো, এই যে ফুসফুস যে জায়গাটায় থাকবে সেই জায়গায় অবশ্যই যদি হাড়টা উঁচু নিচু হয় ফুসফুস কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য স্ক্যাপুলার যে অংশটা সামনের দিকে থাকবে সেই অংশটা হবে মসৃণ, এবং এই জায়গাটা থাকবে হচ্ছে একটা ফসা। ফসা কথাটা যখন বলা হয় তার মানে হচ্ছে এখানে একটা অবতল অংশ আছে। তো এই জায়গাটা হচ্ছে সেই অবতল অংশটা। এই অবতল অংশের কারণে একটা স্পেস তৈরি হচ্ছে, ফুসফুসটা যাতে বাড়তে পারে, যখন আমি শ্বাস নিচ্ছি তখন যাতে এটা বাড়তে পারে, এই ভলিউমটা যাতে ইজিলি বাড়ে এবং ফুসফুস যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য এই জায়গাটা হচ্ছে ফসা বা একটা অবতল অংশ। এবং পেছনের দিকে পিঠের দিকটাতে থাকবে হচ্ছে এই কাটার অংশ, যেটাকে আমরা বলি স্ক্যাপুলার কাটা। এখন দেখো স্ক্যাপুলার কাটা অংশটা কি তৈরি করেছে? এই যে অ্যাক্রোমিয়াল প্রসেস তৈরি করেছে। এই প্রসেসটা দিয়ে আমার লাভটা কি? ক্ল্যাভিকল যে কথাটা বলেছিলাম, যেটা বিউটি বোন বলেছিলাম সামনের দিকে, ক্ল্যাভিকলের একটা মাথা কোথায় থাকবে? একটা মাথা মেইনলি থাকবে হচ্ছে এই অ্যাক্রোমিয়াল প্রসেস এখানে এসে যুক্ত হবে, এই অ্যাক্রোমিয়নের সাথে সে এসে যুক্ত হবে। আরেকটা মাথা থাকবে হচ্ছে স্টার্নামের ম্যানোব্রিয়ামের সাথে। সো ক্ল্যাভিকলটাকে ধরে রাখার জন্য এই অংশটা দরকার। সো এখান থেকে ক্ল্যাভিকলটা যুক্ত, সামন দিক দিয়ে সে ঘুরে চলে যাবে এবং যুক্ত হবে হচ্ছে স্টার্নামের ম্যানোব্রিয়ামে গিয়ে। এবং ক্ল্যাভিকলের শেপটা হচ্ছে এরকম একটা বাঁকা শেপের। তুমি যদি নিজের এই বোনটা হাত দিয়ে ধরে দেখো বুঝতে পারবে যে এখানের অস্থিটা কিন্তু একটু বাঁকা। এটাকে অনেক সময় বলা হয় হচ্ছে ইটালিক এফ। এফ যেভাবে আমরা ইটালিক ভাবে বাঁকা করে একটু লিখি, সেই বাঁকা করে লেখার মতো একটা শেপ, একটু বাঁকা শেপ। আচ্ছা এখন দেখো এই যে অংশটা রয়েছে, এই অংশটার মধ্যে এটা তো পিছন থেকে দেখছি, পিঠ থেকে দেখছি, তাহলে এদিক দিয়ে নিশ্চয়ই আমার হাত রয়েছে। এখন দেখো এই জায়গাটাতে যদি আমার হাতটা হয় এখান থেকে শুরু, তাহলে আমার এখানে নিশ্চয়ই কোনো একটা অস্থি যুক্ত আছে। হাতের অস্থিটা এই স্ক্যাপুলার সাথে যুক্ত থাকবে এবং যুক্ত থাকার সময় এখানে একটা গহ্বর রয়েছে, সেই গহ্বরের ভেতরে হিউমেরাস বা হাতের যে অস্থিটা সেই অস্থির একটা মাথার মতো অংশ আছে, গোল অংশ, সেই অংশটা ঢুকে যাবে, তখন জিনিসটা এখানে আটকে যাবে। সো এই যে একটা গহ্বর, এই গহ্বরের নাম হচ্ছে গ্লেনয়েড গহ্বর। তার মানে আমরা কি দেখলাম যে স্ক্যাপুলা যেটা, এই স্ক্যাপুলার মধ্যে মেইনলি আছে হচ্ছে পেছন দিক থেকে দেখলে একটা স্ক্যাপুলার কাটা রয়েছে, অ্যাক্রোমিয়ন রয়েছে, অ্যাক্রোমিয়নের সাথে যুক্ত হচ্ছে ক্ল্যাভিকল, ক্ল্যাভিকলের আরেকটা মাথা যুক্ত হচ্ছে সামনে বক্ষপিঞ্জরের সামনে যে স্টার্নাম, স্টার্নামের ম্যানোব্রিয়ামে গিয়ে। আর এই জায়গাটায় এই সাইডটাতে এসে তৈরি করেছে গ্লেনয়েড গহ্বর। গহ্বরে কি আছে? গহ্বরের মধ্যে ঢুকবে হচ্ছে হাতের বা ঊর্ধ্ববাহুর যে অস্থিটা, সেই অস্থিটা। এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে এবং এখানে একটা প্রশ্ন রয়েছে এবং আমি তোমাদেরকে এই প্রশ্নটা করতে চাই যে গ্লেনয়েড গহ্বরে এই যে ঊর্ধ্ববাহু বা হাতের অস্থিটা যুক্ত হবে, এই অস্থি সন্ধিটা কি ধরনের? যদি কেউ জেনে থাকো যে গ্লেনয়েড গহ্বরের মধ্যে যেই
হিউমেরাসের মাথাটা যুক্ত হচ্ছে, এখানে যে অস্থি সন্ধিটা, এই সন্ধিটা কি টাইপের, কি ধরনের, আমি একটা হিন্ট দিয়ে দিই। আমাদের হাত কিন্তু আমরা যে কোনো দিকে ঘোরাতে পারছি, ম্যাক্সিমাম অ্যাঙ্গেলে ঘোরাতে পারছি। যখন মনে করো কেউ যদি ক্রিকেট খেলে থাকো, যখন বোলিং করছো, তখন কিন্তু হাতটা ঘোরাতে পারছো অনেক অনেক দূর। তার মানে হচ্ছে এখানের হাত অংশটাকে ইজিলি গ্লেনয়েড গহ্বরের ভিতরে ঢুকে থাকলেও ঘোরানো যাচ্ছে। সো এখানকার সন্ধিটা বা এখানকার জয়েন্টটা কি টাইপের, এটা যদি কেউ জেনে থাকে আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আচ্ছা, আমি একটু পরে তোমাদের কমেন্ট সেকশনে আসছি, অনেকেই তোমরা কমেন্ট করছো আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন এতক্ষণ বললাম হচ্ছে স্ক্যাপুলা নিয়ে। স্ক্যাপুলার পরে ক্ল্যাভিকল নিয়েও বলেছি। ক্ল্যাভিকলের একটা অংশ থাকবে হচ্ছে সামনের দিকে, একটা অংশ পেছনের দিকে। এখন আসি, স্ক্যাপুলা জানলাম, ক্ল্যাভিকল জানলাম, এখন জানবো হচ্ছে আমাদের যে হাত, বাহু, যেটা ঊর্ধ্ব বাহু, এই বাহুর মধ্যে কি কি অস্থি রয়েছে। অগ্রবাহু যেটাকে আমরা বলি, অগ্রবাহুর মধ্যে এটা হচ্ছে ঊর্ধ্ব বাহু, আর সম্মুখ বাহু, আর এটা হচ্ছে হাতের সকল অস্থি, হাতের কবজি, তারপরে এই হাতের তালু। এখানে কি কি অস্থি, প্রথমেই যদি আসি, হাতের এই যে অংশটা রয়েছে কনুইয়ের আগ পর্যন্ত, এই গ্লেনয়েড গহ্বরের সাথে যুক্ত থেকে কনুইয়ের আগ পর্যন্ত যেই অস্থিটা রয়েছে তার নাম হচ্ছে হিউমেরাস। হিউমেরাস যে অস্থিটা রয়েছে, এই অস্থিটার একটা মস্তক রয়েছে বা মাথা রয়েছে, যেটাকে আমরা বলি হচ্ছে হেড। হিউমেরাস অস্থিটাকে আমি যদি সুন্দর করে আঁকতে যাই তাহলে দেখা যাবে এরকম একটা মস্তক এবং এরকম একটা অংশ রয়েছে। জিনিসটা দেখতে হবে অনেকটা এরকম, এবং নিচে গিয়ে সেরকম দুইটা অংশ দেখাবে। এখন দেখো, এই যে মাথাটা, এটা নাম হচ্ছে মস্তক, এবং এখানে দুইটা নেক বা গ্রীবা রয়েছে। এই যে গ্রীবাটা রয়েছে, এই গ্রীবাটাকে বলা হয় হচ্ছে অ্যানাটমিক গ্রীবা। আর এখানে একটা গ্রীবা রয়েছে, এই গ্রীবাটাকে বলা হয় হচ্ছে সার্জিক্যাল গ্রীবা। সার্জিক্যাল গ্রীবাটা ভালোভাবে মনে রাখতে হবে। কেন? যখনই কেউ কোনো আঘাত পায়, কারো যদি হাত ভেঙে যায়, ভাঙার চান্স সবচেয়ে বেশি হচ্ছে এই জায়গাটাতে, এই সার্জিক্যাল গ্রীবাটা ফেটে যায়। এখন দেখো, সার্জিক্যাল গ্রীবার ঠিক উপরে যে এই জায়গাটা একটা উঁচু অংশ, এই অংশটা হচ্ছে একটা টিউবারকল, এইটাকে আমরা বলি হচ্ছে বড় টিউবারকল, আর এটাকে আমরা বলি হচ্ছে ছোট টিউবারকল। এবং খেয়াল করলে দেখবে যত জায়গায় আমি টিউবারকল লিখবো সব জায়গায় আসলে অস্থিটা একটা ফুলে আছে, একটা ফোলা অংশ রয়েছে অস্থিটার। আচ্ছা, তাহলে বড় টিউবারকল দেখলাম, ছোট টিউবারকল দেখলাম, এবং এখানে আরো একটা জিনিস দেখবো এই মাঝামাঝি জায়গায়, এটা হচ্ছে ডেলটয়েড রিজ। ডেলটয়েড রিজটা কি করে, এই জায়গাটার কারণে মাংসপেশি ভালোভাবে আটকে থাকতে পারে এই হিউমেরাসের মধ্যে। আচ্ছা, ডেলটয়েড রিজের পরে একদম নিচের দিকে যদি আসি, এখানে দেখো আমি দুটো অংশ এঁকেছি। এই দুটো অংশের মধ্যে উঁচু যেই অংশগুলো, এগুলাকে বলা হয় হচ্ছে কন্ডাইল, এবং এখানে দুটো নাম আমরা পাবো। একটা নাম পাবো হচ্ছে ট্রক্লিয়া, একটা নাম পাবো হচ্ছে ক্যাপিচুলাম। ক্যাপিচুলাম এবং ট্রক্লিয়া। আচ্ছা, ক্যাপিচুলাম পেলাম এবং ট্রক্লিয়া পেলাম। এই দুটো উঁচু অংশের আসলে কাজটা কি? এই দুটো উঁচু অংশ থাকার কারণে মেইনলি যেটা হবে, এই যে আমার কনুইয়ের যে অংশটা, কনুইয়ের পরে আরো অস্থি রয়েছে, এই অস্থিগুলো যুক্ত হতে পারবে। এখানে কি অস্থি রয়েছে? নিচে হাতের এখানে রেডিয়াস এবং আলনা। রেডিয়াস এবং আলনা যুক্ত হবে হচ্ছে এই হিউমেরাসটার সাথে, এই ট্রক্লিয়া এবং ক্যাপিচুলামের মাধ্যমে। আমি একটু কমেন্ট সেকশনে চলে যাই যে আচ্ছা, অনেকেই কমেন্ট করে ফেলেছো। কোয়েশ্চেনটা ছিল হচ্ছে অস্থি সন্ধিটা কিরকম হবে। নাজমুল হুদা, তারপর মফিকুল ইসলাম, তারপর ঋত্বিক দেব, এস এম সাদিক, তারপর ফাতিন ফুয়াদ সাবির, তারপর অর্পণ চৌধুরী, তারপর ওমর ফারুক, এস ডি লোটাস, তারপর রাফিন আফসার, সবাই বলেছে বল ও কোটর। তারপরে মফিকুল ইসলাম, আয়শা আক্তার, আব্দুল্লাহ জুবায়ের, সবাই বলেছে বল ও কোটর সন্ধি। আমার কোয়েশ্চেনটা ছিল হচ্ছে এই যে হাতের যে জয়েন্টটা, হিউমেরাসের সাথে যে গ্লেনয়েড গহ্বরের জয়েন্টটা, এই জয়েন্টটার মধ্যে কি ধরনের অস্থি সন্ধি কাজ করছে। সবাই বলেছে বল ও কোটর, এবং তোমাদের সবার উত্তর সঠিক হয়েছে। বল ও কোটর জিনিসটা কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে এই যে মস্তকটা, এটাকে বলছি বল,
আর কোটর হচ্ছে গহ্বরটা। সো এই গহ্বরটার মধ্যে এই বলটাকে আমি বসিয়ে দিচ্ছি, এবং বসিয়ে দেওয়ার পর দেখা যাচ্ছে যে এই বল অংশটা যে কোনো দিকে মুভ করতে পারছে। সো এই সন্ধিটাকে আমরা বলছি বল ও কোটর সন্ধি। জিনিসটা দেখতে হবে হচ্ছে অনেকটা এরকম, এটা হবে কোটর আর এটা হচ্ছে বল, এটা হচ্ছে এই মাথাটা আর এটা হচ্ছে গ্লেনয়েড গহ্বরটা। তো তোমাদের সবার উত্তরটা সঠিক হয়েছে। আচ্ছা, একজন প্রশ্ন করেছিলে যে ক্যাপিচুলামটা কোথায় থাকবে। ক্যাপিচুলাম থাকবে এই যে নিচে এই জায়গাটাতে, হিউমেরাসের নিচে থাকবে হচ্ছে ক্যাপিচুলাম। আচ্ছা, ক্যাপিচুলাম যে অংশটা আছে, ক্যাপিচুলামে যুক্ত থাকবে হচ্ছে পরবর্তী রেডিয়াস, মানে এই হাতের যে রেডিয়াস অস্থিটা, সেই অস্থিটা যুক্ত থাকবে ক্যাপিচুলামে। আর ট্রক্লিয়াতে যুক্ত থাকবে হচ্ছে ট্রক্লিয়ার নচ। এখন প্রশ্ন হচ্ছে ট্রক্লিয়ার নচটা কোথায় থাকে। এখন আসি হিউমেরাসের পরে রেডিয়াস এবং আলনা। রেডিয়াস এবং আলনার গঠনটা আমরা দেখতে দেখতেই জেনে যাব যে ট্রক্লিয়ার নচটা আসলে কোথায় থাকবে। তার আগে তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন আছে, যে তোমরা যারা দেখছো তারা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে যদি আমি হাতটাকে এভাবে ধরে রাখি, আমার এই পাশের যেই অস্থিটা রয়েছে এই অস্থিটার নাম কি। মনে করো এটা হচ্ছে এ আর এই পোর্শনটা হচ্ছে বি পোর্শন। সো আচ্ছা, কোয়েশ্চেনটা আসলে হয়নি, কোয়েশ্চেনটা হবে হচ্ছে এই পাশে যে অস্থিটা রয়েছে সেই অস্থিটার নাম কি। এই পোর্শনের অস্থি দুইটার যে কোনো একটা নাম হবে, একটা হবে রেডিয়াস অথবা আলনা। সো এই পোর্শনটা যেই অস্থিটা রয়েছে আমার হাতের এই সাইডটাতে, এই পোর্শনের অস্থিটার নাম কি। আমি হাতটাকে যদি সোজা করি তাহলে হবে এরকম, এভাবে করলে হবে এরকম। সো তোমরা নিজেদের হাত দিয়ে একটু ট্রাই করে দেখতে পারো, আমার মনে হয় অ্যান্সারটা ইজিলি বলতে পারবে। কোয়েশ্চেনটা আশা করি বুঝতে পেরেছো যে এখানের যে অস্থিটা এই পাশের অস্থিটা এটার নাম কি। অপশন দুটো, একটা হচ্ছে রেডিয়াস আর একটা হচ্ছে আলনা। আচ্ছা, এখন আসি রেডিয়াস এবং আলনা এটা কোনটা দেখতে কিরকম। প্রথমে আসি আলনাতে। আলনা যে অস্থিটা রয়েছে সেই অস্থিটার মধ্যে অস্থিটার মাথাটা দেখতে হচ্ছে অনেকটা এরকম শেপের। সো আমি যদি আলনাটার মাথাটাকে আঁকি সেটা দেখতে হবে অনেকটা এরকম। আচ্ছা, এখন দেখো এই যে অংশটা রয়েছে এটা হচ্ছে অলিক্রেনন প্রসেস। অলিক্রেনন প্রসেস। আর এই যে সে একটা খাঁজ তৈরি করলো এটা হচ্ছে ট্রক্লিয়ার নচ। তার মানে ট্রক্লিয়ার নচটা আমরা কোথায় পেলাম, আলনাতে পেলাম। ট্রক্লিয়ার নচের পরে এই যে অংশটা, এই অংশটাও কিন্তু পরবর্তীতে হিউমেরাসের একটা ছোট একটু গর্ত জায়গার মধ্যে জায়গাটা বসতে পারবে, এই জিনিসটা কিন্তু বসতে পারবে। আচ্ছা, এই অংশটা হচ্ছে করোনয়েড, আর এইদিকে আরেকটা পোর্শন থাকবে, এই পোর্শনটা হচ্ছে রেডিয়াল নচ। আচ্ছা, এখন দেখি যে এই জিনিসটা কিভাবে হিউমেরাসের সাথে যুক্ত। হিউমেরাসের মধ্যে বলেছিলাম একটা অংশ হচ্ছে ক্যাপিচুলাম, একটা হচ্ছে ট্রক্লিয়া। জিনিসটা দেখতে কিরকম, হিউমেরাসের ঠিক নিচে এই জায়গার যে অংশটা সেখানে জিনিসটা দেখতে হবে হচ্ছে এরকম ধরনের। মনে করো যদি এইটা হয় ট্রক্লিয়ার, তার মানে এই ট্রক্লিয়ারের এই যে গোল অংশটা রয়েছে, ফোলা অংশটা রয়েছে, এই অংশটা বসবে হচ্ছে এই ট্রক্লিয়ার নচের এই জায়গাটাতে। তার মানে এই অংশটা গিয়ে এখানে বসে পড়লো, এবং অলিক্রেনন প্রসেস যেটা দেখো এটা ঘোরানো অংশ, ঘোরানো অংশ থাকার কারণে এই জায়গাটার মধ্যে একটা গহ্বরের মতো অংশ থাকবে, একটু অবতল অংশ থাকবে। এই যে অংশটা থাকবে সেই অংশটার মধ্যে অলিক্রেনন প্রসেসের এই মাথাটা গিয়ে বসে পড়বে। তোমরা যদি তোমাদের বইগুলোতেও দেখো সেখানে দেখবে যে অলিক্রেনন ফসা নামে একটা কথা আছে। এই জিনিসটা হচ্ছে অলিক্রেনন ফসা। ফসা বলতে আমি বলেছিলাম একটা অবতল অংশ। সো অলিক্রেনন প্রসেসের মাথাটা গিয়ে এই অবতল অংশটাতে বসে পড়বে, আর ট্রক্লিয়া অংশটা এই ট্রক্লিয়ার নচের মধ্যে বসে পড়বে। আচ্ছা, এখন আসি রেডিয়াল নচটা কি। রেডিয়াল নচ, রেডিয়াল কথাটা যেহেতু এসে পড়েছে তার মানে হচ্ছে রেডিয়াস যেই অস্থিটা রয়েছে আমার সামনের হাতের এই অংশটার মধ্যে, রেডিয়াস অস্থিটার যে মাথা সেই মাথাটা এই রেডিয়াল নচের মধ্যে যুক্ত হয়ে যাবে, এই জায়গাটাতে এসে সে ধাক্কা খেয়ে বসে থাকবে। তাহলে আমি যদি এখন রেডিয়াসকে আঁকি, রেডিয়াস আঁকলে আমি দেখতে পাবো যে রেডিয়াসের মাথাটা হচ্ছে অনেকটা এরকম ধরনের, ছোট গ্রিপা থাকবে, একটা টিউবারকল থাকবে। আমি দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করেছো। আচ্ছা, অনেকেই কমেন্ট করছে, আমি একটু পরে তোমাদের কমেন্ট সেকশনে যাচ্ছি।
এখানে একটা টিউবারোসিটি থাকবে, উঁচু একটা অংশ থাকবে, এবং এই যে মাথার অংশটা, এই মাথার অংশটা রেডিয়াল নচের এই জায়গাটা এসে ধাক্কা খেয়ে বসে থাকবে। তো এইটা ছিল হচ্ছে আমাদের সামনের হাতের পোর্শন। একটা হচ্ছে রেডিয়াস এবং আলনা। আমি একটু কমেন্ট সেকশনে চলে যাই। কমেন্ট সেকশনের মধ্যে আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করেছো আলনা। আচ্ছা, আমি অধিকাংশকেই বলেছি, দেখতে পাচ্ছি যে আলনা কমেন্ট করেছো। তোমাদের সবার উত্তর সঠিক হয়েছে। যারা রেডিয়াস উত্তর দিয়েছো তাদেরকে একটু বলে ফেলি যে রেডিয়াস জিনিসটা মনে রাখবে কিভাবে। এই যে অংশটা রয়েছে, এই আঙুলের পোর্শনটা, এই আঙুলের সাথে এইদিকে যে অস্থিটা রয়েছে এটা নাম হচ্ছে রেডিয়াস, আর ভেতরের দিকে যেটা আছে এটা হচ্ছে আলনা। এটা যদি মনে রাখো তাহলে দেখবে কখনো এই জিনিসটা ভুল হবে না। তাহলে আমরা হিউমেরাস জানলাম, রেডিয়াস জানলাম এবং জানলাম হচ্ছে আলনা সম্পর্কে। আচ্ছা, এখন এই যে রেডিয়াসটা, রেডিয়াসের মাথা হচ্ছে হিউমেরাসের কাছে। রেডিয়াসের একদম নিচের দিকে একটা অংশ থাকে এরকম বাঁকা। এই যে বাঁকা অংশটা এটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস। আচ্ছা, স্টাইলয়েড প্রসেসের কাজ কি? স্টাইলয়েড প্রসেস জিনিসটা হচ্ছে মেইনলি যে এই জায়গায় যে অংশটা আছে, এই অংশটা হচ্ছে আমাদের এই কবজির যে অস্থিগুলো রয়েছে, এই কবজির অস্থিগুলোর সাথে যুক্ত থাকবে। কবজির অস্থিগুলোর সাথে জিনিসটা একটা সন্ধির মাধ্যমে যুক্ত হয়ে যাবে। ইভেন এই যে আলনা রয়েছে, আলনারও নিচের যে পোর্শনটা রয়েছে, সেই নিচের পোর্শনে গিয়ে কিন্তু ফ্যাসেটের মতো অংশ থাকবে, একটু খাজের মতো অংশ থাকবে। সেই খাজের মতো অংশগুলোর সাথে কবজির যেই অস্থিগুলো রয়েছে, সেই অস্থিগুলো অস্থি সন্ধির মাধ্যমে যুক্ত থাকবে। এখন আসি হচ্ছে কবজির মধ্যে কি কি রয়েছে। কবজির মধ্যে যেই অস্থিগুলো রয়েছে সেইগুলোর নাম হচ্ছে মেইনলি কার্পাল। এখন আসি কার্পালের যেই হাতের যে অস্থি, এই কার্পালের নামগুলো কি কি। কার্পাল রয়েছে মোট 8টা, এবং কার্পাল মনে রাখার জন্য একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি। ছন্দটা আমি যদি লিখে ফেলি, ছন্দটা হচ্ছে এরকম: স্কুল টুপি টাটকা হাড্ডি। সো এই ছন্দটার মাধ্যমে কিন্তু মনে রাখা যায়। এখন কোনটা কি সেই জিনিসটাতে আসি। আমরা যদি একটু দেখি যে কি কি নাম ছিল কার্পালের মধ্যে। প্রথমে নাম ছিল হচ্ছে স্ক্যাফয়েড। স্ক্যাফয়েড, স্ক্যাফয়েড। এটা হচ্ছে লুনেট। তারপরে টু এবং পি, এটা দিয়ে আমরা মনে রাখতে পারি হচ্ছে ট্রাইকুয়েট্রাল এবং পিসিফর্ম। ট্রাইকুয়েট্রাল, পি দিয়ে মনে রাখবো পিসিফর্ম। কেউ যদি নোট নিয়ে নিতে চাও এখন নিয়ে নিতে পারো। তারপর টাটকার মধ্যে ট দিয়ে মনে রাখবো ট্রাপিজিয়াম এবং ট্রাপিজয়েড। ট্রাপিজিয়াম এবং ট্রাপেজয়েড। তারপরে টাটকা হাড্ডি, এখানে কি কি আছে? এখানে থাকবে হচ্ছে ক্যাপিটেট এবং হ্যামেট। এটা হচ্ছে ক্যাপিটেট এবং হ্যামেট। এইগুলো হচ্ছে মূলত কার্পালের অস্থিগুলো নাম মনে রাখার উপায়। সো তোমরা যদি চাও তাহলে এটা স্ক্রিনশট দিয়েও রাখতে পারো, বা কেউ যদি নোট করে থাকো ইজিলি নোটটা তুলে রাখতে পারো। আমি একটু কমেন্ট সেকশনে যাই। কমেন্ট সেকশনে অনেকেই কমেন্ট করেছো। আচ্ছা, একজন বলেছে এটা বইয়ে নাই। বইয়ে যদি না থেকে থাকে ভাই একটু কষ্ট করে লিখে রাখো, কারণ হচ্ছে এই জিনিসটা অ্যাডমিশন টেস্টগুলোতে এসে থাকে, অনেক বেশি পরিমাণে এই নামগুলো এসে থাকে। আচ্ছা, এটা গেল হচ্ছে কার্পাল। কার্পালের পরে এই যে আমাদের হাতের তালু, এখানে রয়েছে মেটাকার্পাল। সো এখানে মেটাকার্পাল কয়টা? 1 2 3 4 5 থাকবে মেটাকার্পাল। এরপর হচ্ছে আঙুল। আঙুলের অস্থিগুলোকে আমরা বলি হচ্ছে ফ্যালাঞ্জেস। হাতের এবং পায়ের দুই ক্ষেত্রেই বলবো হচ্ছে ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেস কয়টা? ফ্যালাঞ্জেস মেইনলি আছে হচ্ছে 14টা। এইখানে আছে 2টো, এই পাশে রয়েছে 3টা, এখানেও 3টা 3টা 3টা। সো এই 4টা আঙুলে 12টা, আর এখানে 2টো, সো 14টা। পায়ের মধ্যেও 14টা ফ্যালাঞ্জেস রয়েছে একটা পায়ে। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা হাত সম্পর্কে জেনে ফেললাম। এখন আমরা জানবো যে হিপ বোন সম্পর্কে। হিপ বোন সম্পর্কে যদি জানি, আমরা দেখবো যে যখনই হিপ বোন বলা হয় তখন এই অস্থিটাকে একটা অস্থি হিসেবে কাউন্ট করা হয়। আমরা যদি ছকের মধ্যে চলে যাই আমাদের বইগুলোতে, সেখানেও আমরা দেখতে পাবো যে
শ্রোণী অস্থি চক্র যেটা রয়েছে সেই চক্রের মধ্যে, শ্রোণী অস্থি চক্রের মধ্যে দুটো অস্থি কাউন্ট করা হচ্ছে, এক পাশে একটা এক পাশে একটা। কিন্তু আমি যদি ভালোভাবে পড়তে যাই তখন দেখবো এই একটা হিপ বোন তিনটা অস্থি দিয়ে তৈরি। কি কি অস্থি? একটা হচ্ছে ইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিস। আচ্ছা, ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস যে অংশটা রয়েছে, ইলিয়াম, ইসচিয়াম, পিউবিসের মধ্যে ইলিয়ামটা হচ্ছে প্রথমে। ইলিয়ামটা একটু বড়, এটাকে বলা হয়ে থাকে যে তার একটা ডানার মতো অংশ রয়েছে। তো আমি যদি একটা হিপ বোনকে আঁকি, এই যে পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে ইলিয়াম পোর্শন। সো এটা হচ্ছে ইলিয়াম এবং ইলিয়ামের ডানা অংশ। ইলিয়ামের পরে থাকবে হচ্ছে ইসচিয়াম। ইসচিয়ামে যদি চলে যাই তাহলে আমরা দেখতে পাবো যে বইয়ের ছবিগুলোর মধ্যে নিচের দিকে একটা গোলানো অংশ রয়েছে, মাঝখানে একটা গহ্বরের মতো অংশ রয়েছে। ইসচিয়াম অংশটা থাকবে হচ্ছে অনেকটা এতটুকু অংশ জুড়ে। সো এই জিনিসটা হচ্ছে ইসচিয়াম। আর এই দিকে এতটুকু অংশ জুড়ে থাকবে হচ্ছে পিউবিস। সো এটা হচ্ছে ইসচিয়াম এবং এটা হচ্ছে পিউবিস। আচ্ছা, ইলিয়াম যে অংশটা রয়েছে, ইলিয়ামের ডানা বলছি প্রশস্ত অংশটাকে, এটা আরেকটু ছড়ানো থাকবে। এই যে ছড়ানো অংশটা, এই ছড়ানো অংশটার মধ্যে কিছু কাটা থাকতে পারে, যেটাকে আমরা বলে থাকি সুপিরিয়র স্পাইন এবং ইনফেরিয়র স্পাইন। সুপিরিয়র স্পাইনটা থাকবে এইদিকে, ইনফেরিয়র স্পাইনটা থাকবে এইদিকে। তারপরে আসি ইসচিয়ামের মধ্যে। ইসচিয়ামের মধ্যে আমরা কাটা দেখতে পাবো, এখানে দেখতে পাবো হচ্ছে ইসচিয়ামের একটা স্পাইন বা কাটা, ইসচিয়াল কাটা। আর এইদিকে দেখতে পাবো হচ্ছে ইসচিয়ামের অর্বুদ বা টিউবারোসিটি যেটাকে আমরা বলি, সেই জিনিসটা বাংলাতে অর্বুদ লেখা রয়েছে। নিচে পাবো হচ্ছে টিউবারোসিটি, এবং এই যে নিচের অংশটা, এই অংশটাকে বলবো হচ্ছে ইসচিয়ামের র্যামাস। ইসচিয়ামের র্যামাস হচ্ছে এই অংশটা। আর পিউবিসের মধ্যে দুইটা র্যামাস রয়েছে, এটা হচ্ছে ঊর্ধ্ব র্যামাস, এটা হচ্ছে নিম্ন র্যামাস। এখন দেখো, ইসচিয়াম আর পিউবিস এই পুরোটা মিলে কিন্তু মাঝখানে একটা গহ্বর তৈরি করে ফেলেছে। এই যে গহ্বরটা তৈরি করলো, এদেরকে বলা হয়, এই গহ্বরটাকে বলা হয় অবটুরেটর ফোরামেন। এখন দেখো, এই পুরো জিনিসটার মধ্যে এখানে একটা টিউবারকল রয়েছে, পিউবিসের মধ্যে আমি দেখতে পাবো এই জায়গাটা একটা টিউবারকল রয়েছে। এই টিউবারকল গুলোর কাজ কি, কাটাগুলোর কাজ কি? এইগুলোর কাজ হচ্ছে মেইনলি এইখান থেকে মাসেল গুলোর একটা মাথা যুক্ত থাকবে। বিভিন্ন মাসেল যেটা বডির নিচের পোর্শনে রয়েছে, কোমরের নিচ থেকে রয়েছে, সেই মাসেল গুলোর একটা মাথা, একটা প্রান্ত যুক্ত থাকবে এই কাটার মধ্যে বা এই টিউবারের মধ্যে, টিউবারোসিটিটার মধ্যে। সো এটা হচ্ছে একটা হিপ বোন। এই একটা হিপ বোনের মধ্যে একটা স্পেশাল জিনিস আছে, যে জিনিসটা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাসিটাবুলাম। অ্যাসিটাবুলাম হচ্ছে এই জায়গাটায় মেইনলি থাকে, এবং অ্যাসিটাবুলাম হচ্ছে একটা গহ্বর, একটু অবতল ধরনের একটা গহ্বর। এই গহ্বরের কাজ কি? আমরা যেমন গ্লেনয়েড গহ্বরে পড়েছিলাম যে হিউমেরাসের মস্তক ঢুকানো থাকে, অ্যাসিটাবুলামে আমরা দেখব যে পায়ের যে ফিমার, সেই ফিমারের মস্তকটা ঢুকানো রয়েছে। তার মানে অ্যাসিটাবুলাম জিনিসটা কাজ করছে কি, ফিমারের মস্তক ধরে রাখার জন্য, পায়ের যে অস্থিটা রয়েছে সেই অস্থিটাকে ধরে রাখার জন্য। এবং এই অ্যাসিটাবুলামটা কিভাবে নির্ণয় করা যায়? নির্ণয় করা যায় মেইনলি হচ্ছে অ্যাসিটাবুলামে ইলিয়াম, ইসচিয়াম আর পিউবিস তিনটা অস্থির সংযোগস্থল। জিনিসটাকে আমি যদি এভাবে আঁকি তাহলে জিনিসটা ভালোভাবে বোঝা যাচ্ছে, এই জন্য আমি দাগটাকে সরিয়ে দিলাম। দেখো, তিনটা অস্থির সংযোগস্থল থাকবে হচ্ছে অ্যাসিটাবুলামে। সো এটা ছিল হচ্ছে শ্রোণী অস্থি চক্র বা হিপ বোনের অংশ। এখন আসি পায়ের অস্থিতে। পায়ের অস্থির মধ্যে আছে কি ফিমার। ফিমারের মধ্যে আমরা এরকম একটা মাথা পাবো, তারপরে এখানেও আমরা একটা ট্রোক্যান্টার পাবো, এখানে একটা উঁচু বড় ট্রোক্যান্টার পাবো, নিচে একটা ছোট ট্রোক্যান্টার পাবো, একটা বডি পাবো ফিমারের, এবং ফিমারের নিচে পাবো হচ্ছে কন্ডাইল। ফিমারের নিচে যে কন্ডাইলটা রয়েছে, এই কন্ডাইলের মধ্যে দেখা যাবে এটা একটা কন্ডাইল, এটা একটা কন্ডাইল, দুইটার মাঝখানে দেখো একটা গর্তের মতো অংশ তৈরি হয়েছে। এই গর্তটা তৈরি হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে আমাদের হাঁটুতে যদি হাত দেই তাহলে একটা তিন কোণা অস্থির মতো ফিল করতে পারবে, একটা তিন কোণা জিনিস আছে। এই তিন কোণা অস্থিটা এই জায়গাটাতে বসে থাকবে, এইটার নাম হচ্ছে প্যাটেলা। এবং প্যাটেলা কোথায় যুক্ত আছে? এই যে ফিমারের ঠিক নিচে। এখন দেখো, ফিমারের এই যে মস্তকটা, মস্তকটা কোথায় আছে? মস্তক আছে হচ্ছে অ্যাসিটাবুলামে। এইটা হচ্ছে তার নেক, এটা মস্তক, এটা হচ্ছে ট্রোক্যান্টার, এই অংশটা হচ্ছে তার
ট্রোকেন্টর। আচ্ছা, এখন আসি ফিমারের পরে যে নিচে যে অস্থিগুলো রয়েছে, পায়ের হাঁটুর নিচে দুটো অস্থি রয়েছে যেটা হচ্ছে পায়ের অংশটা তৈরি করছে। সেখানে কি কি আছে? একটা হচ্ছে টিবিয়া, একটা হচ্ছে ফিবুলা। সো টিবিয়া আর ফিবুলার মধ্যে যদি এখন চলে যাই, আচ্ছা টিবিয়া ফিবুলার মধ্যে যদি চলে যাই তাহলে দেখতে পাবো যে টিবিয়াটা একটু বড় ধরনের হবে, একটু মোটা হবে এবং তার বডিটা হবে 3 কোণা। তার বডিটা ধরলে তুমি 3টা কর্নার টের পাবে। তার মানে টিবিয়া হচ্ছে 3 কোণা ধরনের এবং টিবিয়াটা যুক্ত থাকছে কার সাথে? ফিমারের এই যে কন্ডাইল এঁকেছিলাম, দুটো কন্ডাইল, এই দুটো কন্ডাইলের সাথে গিয়ে সে যুক্ত এবং প্যাটেলাও লিগামেন্টের সাহায্যে সেই জায়গাটায় বসে আছে। ফিমারের মাঝখানে যে একটা গহ্বর তৈরি হচ্ছে, একটা গর্তের মতো তৈরি হচ্ছিল, সেই জায়গায় প্যাটেলা বসানো থাকবে। এখন আমি যদি টিবিয়াকে এইখানে আঁকি তাহলে পাশেই থাকবে হচ্ছে ফিবুলা, এবং ফিবুলা অনেক চিকন একটা অস্থি। ফিবুলা অস্থিটা মেইনলি ভার বহনের কাজ করে না, ভার বহনের কাজ করবে হচ্ছে টিবিয়া। ফিবুলা হচ্ছে চিকন এবং ফিবুলা মেইনলি করবে কি? মাসেলকে কানেক্ট করতে হেল্প করবে, মাসেলকে ধরে রাখতে হেল্প করবে, শেপ দিতে হেল্প করবে। আচ্ছা, এবং এই যে যেটা রয়েছে ফিবুলা, এই ফিবুলার এই অংশটা একটু চোখা হবে নিচ দিয়ে, এটার নাম হচ্ছে ম্যালিওলাস, এবং টিবিয়ার এই যে পোর্শনটা এটার নাম হচ্ছে ম্যালিওলাস। তাহলে ম্যালিওলাস দুটো অংশ দেখতে পেলাম। এখন এই যে ম্যালিওলাস অংশগুলো, এই অংশগুলো আসলে কি করছে? এই অংশগুলো গিয়ে যুক্ত হয়ে যাবে হচ্ছে পায়ের গোড়ালির সাথে। তাহলে আমরা এখন চলে গেলাম কোথায়? পায়ের যে হাঁটুর অংশের থেকে তার নিচে টিবিয়া ফিবুলা জানলাম, তারপরে জানবো এখন হচ্ছে গোড়ালি। এখন গোড়ালিতে যে অস্থিগুলো রয়েছে সেই অস্থিগুলোর মধ্যে আছে হচ্ছে টার্সাল, এরপরে হচ্ছে পায়ের যে পাতা তৈরি করছে, ফুট যে অংশটা তৈরি করছে সেই অংশটা হচ্ছে মেটাটার্সাল। এখন টার্সাল যেগুলো, টার্সালটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি? টার্সালের নামটাকে আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি বা একটা লাইন দিয়ে মনে রাখতে পারি। সেই লাইনটা হচ্ছে the circus needs creative clowns। আচ্ছা, the circus needs creative clowns, এটা দিয়ে আসলে কি মনে রাখতে পারবো? টি দিয়ে মনে রাখবো হচ্ছে ট্যালাস, তারপর সি দিয়ে মনে রাখবো হচ্ছে ক্যালকেনিয়াস, এন দিয়ে মনে রাখবো হচ্ছে নেভিকুলা। তারপরে ক্রিয়েটিভ আর ক্লাউড, এগুলোর মধ্যে একটা দিয়ে মনে রাখবো হচ্ছে কুনিফর্ম, আরেকটা দিয়ে মনে রাখবো হচ্ছে কিউবয়েড। আচ্ছা, এই জিনিসটা দিয়ে তোমরা ভালোভাবে জিনিসটা মনে রাখতে পারো। আর কেউ যদি কোনো ছন্দ জেনে থাকো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করছো, যেমন আনিশা আমিন রয়েছে, নাসিক আলভি রয়েছে, তারপর আতিক ফয়সাল রাফি রয়েছে, তাহমিদ দানিয়াল রয়েছে, তারপর ডোরেমন রয়েছে, আসিম হোসেন রয়েছে, নাইম ইসলাম রয়েছে, অনেকেই কমেন্ট করছো। আচ্ছা দেখো, এই ছন্দটা দিয়ে কিন্তু ইজিলি এই টার্সালের নামগুলো মনে রাখা সম্ভব। এটা হবে নেভিকুলার, ট্যালাস, ক্যালকেনিয়াস, নেভিকুলার, তারপর হচ্ছে কিউবয়েড আর কুনিফর্ম। কুনিফর্ম আছে হচ্ছে 3টা, সো 3, 4, 5, 6, 7। সো যেই টার্সালের সংখ্যা হচ্ছে 7 আর কার্পালের সংখ্যা হচ্ছে 8টি। সো টার্সালের পরে যেটা হচ্ছে গোড়ালি তৈরি করছে, সেই গোড়ালির মধ্যে যে অস্থিটা মেইনলি থাকবে সেটা হচ্ছে ট্যালাস এবং ক্যালকেনিয়াস। এই দুইটা অস্থি দুইটা মিলে হচ্ছে গোড়ালির অংশটা তৈরি করে। এখন আসি যে গোড়ালির পরে যে মেটাটার্সাল যেটা রয়েছে, মেটাটার্সাল কয়টা? 5টা, এরপর রয়েছে ফ্যালাঞ্জেস। এখন আমরা যেটা সম্পর্কে জানবো সেই জিনিসটা হচ্ছে যে আমাদের যে অস্থিগুলো রয়েছে এই অস্থিগুলো কিভাবে তৈরি হচ্ছে। অস্থি তৈরি যে হচ্ছে সেখানে কি কি ধরনের কোষ আছে, তো আমরা এখন জানবো মেইনলি যে একটা নিরেট অস্থিকে আমি যদি কেটে ফেলি তাহলে কি কি অংশ দেখতে পাবো। তাহলে নিরেট অস্থির গঠন সম্পর্কে জানবো। তো প্রথমে জানতে হবে নিরেট যে অস্থিটা রয়েছে এই অস্থিটা কোথায় থাকে। মনে করো এইটা হচ্ছে একটা অস্থি, এই অস্থিটার মধ্যে এই যে অস্থির পাশের যে অংশগুলো রয়েছে
এই অংশটা অস্থির বর্ডার তৈরি করছে বা শেপটা তৈরি করে দিচ্ছে, এইগুলো হচ্ছে নিরেট অস্থি। তারপরে এই জায়গার যে অংশগুলো রয়েছে এখানে পাবো হচ্ছে স্পঞ্জি অস্থি। এখন নিরেট অস্থির স্পঞ্জি অস্থির মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে স্পঞ্জি অস্থির মাঝখানে অনেক ফাঁকা ফাঁকা জায়গা থাকবে, আর নিরেট অস্থির মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকবে না, একদম সলিড ধরনের হবে। আর এই যে মাঝখানে ফাঁকা জায়গা, এখানে পাবো হচ্ছে মজ্জা। আমরা যদি যখন আমরা মুরগি খাসির মাংস খেয়ে থাকি তখন আমরা দেখবো যে হাড়ের মাঝখানে এখানে মজ্জাটা থাকে, আর সাইডের যে অস্থিটা এটা শক্ত হয়, সো এটা নিরেট অস্থি। আর কিছু অস্থি থাকে হচ্ছে মাঝখানে ছিদ্র ছিদ্র দেখা যায়, সেই ছিদ্রালো অস্থিটা হচ্ছে স্পঞ্জি অস্থি। আমরা জানবো নিরেট অস্থি সম্পর্কে। নিরেট অস্থিটা আমি যদি ভালোভাবে ক্লোজ করে দেখি, মনে করো এই জায়গাটা থেকে আমি কেটে জিনিসটাকে ভালোভাবে দেখতে চাচ্ছি, তাহলে দেখতে পাবো এরকম গোল গোল কিছু স্ট্রাকচার রয়েছে, এরকম স্ট্রাকচার রয়েছে। এই স্ট্রাকচার গুলো মেইনলি কি? এই স্ট্রাকচার গুলো পুরো অস্থিটা জুড়ে লম্বালম্বি ভাবে অবস্থান করে। তার মানে এইটা যদি হয় হাড় আর এখানে যদি থাকে নিরেট অস্থি, এই গোল অংশটা হচ্ছে এরকম সিলিন্ডার শেপের, এরকম সিলিন্ডার শেপের অংশ এই পুরো অস্থি জুড়ে লম্বালম্বি ভাবে রয়েছে। এখন দেখি এখানে আসলে কি কি আছে। একদম ঠিক মাঝখানে, গোলটার একদম মাঝখানে থাকবে হচ্ছে হ্যাভার্সিয়ান নালী। এই জায়গায় এটা হচ্ছে হ্যাভার্সিয়ান নালী। আচ্ছা, হ্যাভার্সিয়ান নালী দিয়ে কি কি যাবে? এখান দিয়ে যাবে হচ্ছে শিরা, ধমনী, স্নায়ু, এই জিনিসগুলো এই নালীটার ভেতর দিয়ে যাবে। এখন নালীর চারপাশে কি আছে? নালীর চারপাশে মেইনলি যেটা থাকবে কয়েকটা স্তর থাকবে, কয়েকটা স্তর থাকবে। এই যে কয়েকটা স্তর রয়েছে, এই স্তরগুলা মেইনলি হচ্ছে ল্যামেলি, এটাকে বলা হয় ল্যামেলি, প্রত্যেকটা স্তরকে ল্যামেলি। আচ্ছা, এখন ল্যামেলির কাজটা কি বা ল্যামেলিটা কিভাবে তৈরি হচ্ছে? এটা তৈরি হচ্ছে যে অস্টিওব্লাস্ট রয়েছে, অস্টিওব্লাস্ট কোষগুলো পরবর্তীতে আস্তে আস্তে যখন ম্যাচিউর হতে থাকে তখন একটা ম্যাট্রিক্স তৈরি করে ফেলে। সেই ম্যাট্রিক্সের মধ্যে ক্যালসিয়ামের পদার্থ এসে জমা হতে থাকে, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, এগুলো এসে জমা হয়, জমা হয়ে জিনিসটা শক্ত হয়ে যায়। এবং যখন এটা শক্ত হয় তখন এরকম একটা লেয়ার তৈরি করে, এই লেয়ার গুলোকে বলছি ল্যামেলি। এখন অস্টিওব্লাস্ট যেটা ছিল সে তখন কি করে? সে তখন অস্টিওসাইটে পরিণত হয়ে যায়। আর অস্টিওসাইটটা কি? অস্টিওসাইটটাই হচ্ছে আমাদের মেইন অস্থি কোষ। এবং অস্টিওসাইট থাকবে হচ্ছে এই একটা লেয়ার এবং এই একটা লেয়ার, এই দুইটা লেয়ার, এই যে মাঝখানে যে সংযোগ তলটা, এখানে একটা গহ্বর থাকবে। এই গহ্বরটার নাম হচ্ছে ল্যাকুনা, এবং ল্যাকুনার ভিতরে থাকবে হচ্ছে অস্টিওসাইট। তার মানে অস্টিওসাইটটা কোথায়? ল্যাকুনার ভেতরে বসানো রয়েছে। এখন দেখো এরকম ল্যাকুনা অসংখ্য থাকবে, এখানে অস্টিওসাইট রয়েছে, এখানে অস্টিওসাইট রয়েছে, এখানে ল্যাকুনার ভিতরে অস্টিওসাইট রয়েছে। এখন দেখো কেউ কারোর সাথে কিন্তু কানেক্টেড না। কানেক্টেড হতে হলে কি করতে হবে? এই যে ল্যাকুনা রয়েছে তার ভেতরে অস্টিওসাইট রয়েছে, এই ল্যাকুনা থেকে একটা অভিক্ষেপের মতো অংশ বা একটা শেকড়ের মতো অংশ চারপাশে, একটা জালের মতো অংশ চারপাশে ছড়িয়ে যাবে, জালকের মতো অংশ। তখন জিনিসটার চারপাশ থেকে একটা জালক ছড়িয়ে পড়ছে, এই ল্যাকুনার চারপাশ থেকেও জালক ছড়িয়ে পড়ছে। এই যে জালকগুলো তারা একটা আরেকটার সাথে কানেক্টেড হয়ে যায়, তখন একটা অস্টিওসাইটের ইনফরমেশন আরেকটা জায়গায় চলে যেতে পারে, তাদের মধ্যে একটা সংযোগ তৈরি হলো। এই যে সংযোগটা তৈরি হলো এরকম অংশ দিয়ে, জালকের মতো অংশ দিয়ে, এদের নাম হচ্ছে ক্যানালিকুলি। তাহলে আমরা দেখলাম দুইটা ল্যামেলির মাঝখানে সংযোগস্থলে ল্যাকুনা আছে, ল্যাকুনার ভেতরে রয়েছে অস্টিওসাইট, এবং অস্টিওসাইট যেখানে থাকছে সেই ল্যাকুনার চারপাশ থেকে জালক তৈরি হচ্ছে। সো দুটো ল্যাকুনার মাঝখানে জালক কানেক্টেড হয়ে গেলে তাদের মধ্যে একটা সংযোগ তৈরি হয়ে গেল, এবং এই যে জালকগুলো এগুলোকে বলছি আমরা ক্যানালিকুলি। এখন দেখো আরো একটা জিনিস রয়েছে, এই যে অংশটা, এই অংশটা এরকম সিলিন্ডারের মতো, তো পাশাপাশি এরকম সিলিন্ডারের মতো আরো অংশ রয়েছে, এইটা আর এইটা, এই দুইটা তো কানেক্টেড না। এই দুইটা কানেক্টেড হতে হলে কি করতে হয়? এই যে হ্যাভার্সিয়ান নালীটা রয়েছে, মাঝখানে নালীটা রয়েছে, এই নালীটা থেকে এই পাশেরটার নালীর সাথে একটা সংযোগ তৈরি হয়,
এই সংযোগটা যদি তৈরি হয় তাহলে এই সংযোগটাকে বলা হয় হচ্ছে ভক্সম্যান নালী। তার মানে হচ্ছে এই নিরেট অস্থির মধ্যে হ্যাভার্সিয়ান নালী রয়েছে এবং ভক্সম্যান নালী রয়েছে, তারা প্রত্যেকের সাথে সংযোগ রক্ষা করছে। এখন আসি এই যে নিরেট অস্থির গঠনটা বললাম, তাহলে স্পঞ্জি অস্থির গঠনটা কিরকম? স্পঞ্জি অস্থিতে এই হ্যাভার্সিয়ান নালী বা হ্যাভার্সিয়ান তন্ত্র যেটাকে আমরা বলছি পুরোটাকে একসাথে, এই হ্যাভার্সিয়ান তন্ত্র থাকবে না, ভক্সম্যান নালীও থাকবে না, সেখানে ছোট ছোট কিছু সেগমেন্টে কোষগুলো আলাদা আলাদা হয়ে থাকবে এবং মাঝখানে ছোট ছোট ছিদ্র তৈরি করে ফেলবে। সো স্পঞ্জি অস্থিতে আমরা কি পাচ্ছি না? হ্যাভার্সিয়ান নালী এবং ভক্সম্যান নালী সেখানে আমরা পাবো না। নিরেট অস্থিতে শুধুমাত্র হ্যাভার্সিয়ান নালী এবং ভক্সম্যান নালী পাচ্ছি। এবং ক্যানালিকুলিটা কি? ক্যানালিকুলি থেকে প্রশ্ন আসতে পারে যে ক্যানালিকুলি কোথায় থাকে, সেটা নিরেট অস্থিতে থাকে এবং দুইটা ল্যাকুনার মাঝখানে জালকের মতো অংশ দিয়ে যে সংযোগ রক্ষা করা হয়, সেই সংযোগ রক্ষাকারী অংশটাকে আমরা বলছি হচ্ছে ক্যানালিকুলি। তো আমি একটু কমেন্ট সেকশনে চলে যাই। আমি দেখতে পাচ্ছি অনেকেই এখনো ক্লাস করছো। আচ্ছা, যারা যারা ক্লাস করছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি কেউ কোনো নোট নিয়ে থাকো সেটা অবশ্যই গ্রুপে শেয়ার করে দিতে পারো। আর আজকের ক্লাসটি যদি আমি একটু রিভিউ করি, তাহলে ফার্স্টে যেটা আমরা পড়ছিলাম, যেটা সম্পর্কে জানছিলাম, সেটা ছিল হচ্ছে অক্ষীয় কঙ্কাল তন্ত্র। অক্ষীয় কঙ্কাল তন্ত্রের পরে আমরা জানছি হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল তন্ত্র সম্পর্কে। অক্ষীয় কঙ্কাল তন্ত্রের মধ্যে প্রথমে আমরা খুলির অস্থি সম্পর্কে জেনেছি, তারপরে বক্ষ পিঞ্জর সম্পর্কে জেনেছি, মেরুদণ্ড সম্পর্কে জেনেছি, তারপরে মুখমণ্ডলের অস্থি সম্পর্কে জেনেছি। তারপরে উপাঙ্গীয় কঙ্কাল যখন এসেছে তখন আমরা স্ক্যাপুলা, ক্ল্যাভিকল সম্পর্কে জেনেছি, তারপরে অগ্রবাহু সম্পর্কে জেনেছি, হিউমেরাস, রেডিয়াস, আলনা, তারপর কার্পালের নাম জেনেছি, কিভাবে মনে রাখতে হবে সেটা জেনেছি, তারপরে শ্রোণী অস্থি চক্র সম্পর্কে জেনেছি, হিব্বন কিভাবে তৈরি হয়েছে সেটা জানলাম, তারপরে পা সম্পর্কে জানলাম, পায়ের অস্থিগুলো সম্পর্কে জানলাম, সেখানে ফিমার রয়েছে, প্যাটেলা রয়েছে, টিবিয়া ফিবুলা রয়েছে, তারপরে টার্সাল রয়েছে, মেটাটার্সাল রয়েছে, এই জিনিসগুলো সম্পর্কেও জানলাম। এবং সবার লাস্টে আমরা কি জানলাম? যে নিরেট অস্থি রয়েছে আমাদের অস্থিগুলোর মধ্যে, সেই নিরেট অস্থিটা আসলে কিভাবে তৈরি হচ্ছে, সেখানে অস্টিওব্লাস্ট, তারপরে অস্টিওসাইট রয়েছে, সেখানে আরো একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে অস্টিওক্লাস্ট। এখন অস্টিওক্লাস্ট হচ্ছে যখন এই অস্টিওসাইটগুলো পুরনো হয়ে যেতে থাকে, বোনের কোষগুলো বা অস্থির কোষগুলো পুরনো হয়ে যেতে থাকে, তখন কিন্তু এই কোষগুলোকে অস্টিওক্লাস্ট খেয়ে ফেলতে থাকে, নিজের মধ্যে নিয়ে নিতে থাকে। এবং অস্টিওক্লাস্টের ভেতরে বেশ অনেকগুলো নিউক্লিয়াস থাকবে, তারা বহু নিউক্লিয়াস বিশিষ্ট হবে এবং তাদের মেইন কাজ হচ্ছে পুরনো অস্থি কোষকে খেয়ে ফেলা, যাতে অস্টিওব্লাস্ট থেকে নতুন করে অস্টিওসাইট তৈরি হতে পারে। সে হচ্ছে অনেকটা শ্বেত রক্তকণিকার মতো কাজ করতে থাকে, খেয়ে ফেলতে থাকে পুরনো জিনিসগুলোকে। তো এটা ছিল হচ্ছে আজকের ক্লাসের মেইন টপিক গুলো। তো আশা করি তোমরা আজকের ক্লাসটিতে অনেকক্ষণ ধৈর্য ধরে করেছো এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং নোট করেছো। কেউ যদি করে থাকো অবশ্যই সেটা গ্রুপে শেয়ার করবে, আমি দেখলে খুব খুশি হব। সো পরবর্তীতে কোন ক্লাসটি নেওয়া হবে, কবে নেওয়া হবে, সেটি তোমাদেরকে পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।